ওকে। আচ্ছা, আজকে আমরা দুটো জিনিস নিয়ে দেখব। সেটা হলো, আমরা এর আগের দিন দেখেছিলাম যে আমরা স্টেপ প্ল্যাটফর্মে কিভাবে আমাদের সার্ভার কন্টেইনারটা হোস্ট করতে পারি। ঠিক আছে, আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো যে আমরা যখনই স্টেপ প্ল্যাটফর্মে আমাদের সার্ভার কন্টেইনারটা হোস্ট করি, তখন স্টেপ কি করে আমাদের একটা ডিফল্ট ইউআরএল দেয়, যেটা এইরকম দেখতে হয়। ঠিক আছে, তো এখন আমরা এই ডিফল্ট ইউআরএল ইউজ করে যদি ট্র্যাকিং ইমপ্লিমেন্ট করি, তাহলে সেটা ফার্স্ট পার্টি ট্র্যাকিং হবে না। কেন হবে না রাহি ভাই? কেন কি আমাদের ওয়েবসাইটের ইউআরএল যদি মনে করেন এইরকম হয়, ঠিক আছে, pantheonsite.io, কিন্তু আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি কোথায়, step.io। এই দুটো কিন্তু আলাদা আলাদা ডোমেইন, তাই না? তাই জন্য ব্রাউজার এটাকে কিন্তু স্টিল থার্ড পার্টি ট্র্যাকিং হিসাবেই কনসিডার করবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি করবো রাহিব, এটাকে আমরা ফার্স্ট পার্টিতে কিভাবে কনভার্ট করব, যেন এই রিকোয়েস্ট গুলো আমার ওয়েবসাইটের, আমার মেন ওয়েবসাইটের যে ডোমেন আছে সেই ডোমেনের সাব ডোমেনে যেন রিকোয়েস্ট গুলো যায়। আমার যে মনে করেন এটা যদি আমাদের ওয়েবসাইটে যদি এটা ডোমেন হয় pantheonsite.io, তার সাব ডোমেনে যেন রিকোয়েস্ট গুলো যায়। তাহলে কিভাবে আমরা সেটাকে করব, সেটাই আজকে আমি দেখাবো। আচ্ছা, এটা হলো প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস আমরা আজকে যে জিনিসটা দেখবো সেটা হলো, আমি বলেছিলাম এর আগের দিন যে আমরা আমাদের সার্ভার কন্টেইনারকে হোস্ট করার জন্য স্টেপ প্ল্যাটফর্মও ইউজ করতে পারি, আবার গুগল ক্লাউডও ইউজ করতে পারি, তাই না? তো আজকে আমরা ওই গুগল ক্লাউডেও আমরা আমাদের সার্ভার কন্টেইনার কিভাবে হোস্ট করতে হয় সেটাও আমরা আজকে দেখবো। ঠিক আছে, এই দুটো জিনিস আজকে দেখবো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে চলে আসি যে আমাদের স্টেপ প্ল্যাটফর্মে আমাদের সার্ভার কন্টেনার হোস্ট করার পর যে ডিফল্ট ইউআরএলটা পেলাম, সেইটাকে কনভার্ট করে আমি আমার ওয়েবসাইটের সাবডোমেনে কিভাবে কনভার্ট করতে পারি। ঠিক আছে, সেটা আমরা দেখব। তার জন্য আমাদের দেখেন এখানে একটা অপশন আছে, অ্যাড কাস্টম ডোমেইন। তো আমি এই জায়গায় ক্লিক করব। করার পর স্টেপ আমাকে এখানে বলছে যে তুমি যেই ডোমেনে তোমার রিকোয়েস্ট গুলো চাচ্ছ সেই ডোমেনটা এখানে বসাও, বা তোমার ওয়েবসাইটের যেটা মেন ডোমেন তার একটা সাব ডোমেন তৈরি করো। যেমন দেখেন এখানে আমাকে একটা এক্সাম্পলও দিয়ে দিয়েছে যে sst.example.com। example.comটা হলো আমাদের ওয়েবসাইটের মেন ডোমেন, আর sst সেটা হলো সাব ডোমেন অফ আওয়ার ডোমেন। ঠিক আছে, তাহলে সেটা কিভাবে করব? তো মনে করেন আমার ডোমেন, আমার ওয়েবসাইটের ডোমেন হলো, লেটস অ্যাজিউম আমার ওয়েবসাইটের ডোমেন হলো xyz.com। ঠিক আছে, xyz.com, হ্যাঁ, এরকম আমার মেন ওয়েবসাইটের ডোমেন ধরে না। ঠিক আছে, আচ্ছা, এখন এটা সাব ডোমেন কিভাবে তৈরি করবো রাহি ভাই? এই মেন ডোমেনের আগে আমি একটা ডট বসাবো, তারপর আমি তার আগে যে কোনো জিনিস লিখতে পারি। এই জায়গায় সাব ডোমেনের নাম আমি যে কোনো দিতে পারি, এখানে যদি আমি আমার নামও বসিয়ে দিই সেটাও কিন্তু হবে। ঠিক আছে, যে rahi.xyz.com বা যে কোনো জিনিস, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এই সাবডোমেনটা স্মল লেটারসে হতে হবে। ক্যাপিটাল লেটারে আপনি কোনোদিন কোনো ডোমেনের নাম করতে পারবেন না, সব সময় ডোমেনের নাম স্মল লেটারে হয়, তাই না? এই জন্য আমরা এই জায়গায় সাবডোমেন তৈরি করব। তো আমি মনে করেন এরকম একটা সাবডোমেন করলাম এসএস। এসএস মানে হলো সার্ভার সাইড। আপনি যে কোনো নাম দিতে পারেন এখানে, যদি আপনি বলেন না রাই ভাই আমি এসএস দেবো না, আমি অন্য কোনো নাম দেবো, আপনি দিতে পারবো না? হ্যাঁ পারবো, যে কোনো নাম আপনি এখানে দিতে পারবেন ফর দ্য সাবডোমেইন। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখেন এখানে বলছে যে আমাদের স্টেপ, তুমি কি সিডিএন ইউজ করতে চাও? হ্যাঁ, আমরা সিডিএন ইউজ করব। কেন? সিডিএন হলো কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। তার মানে সিডিএন ইউজ করলে কি হয়, যে আপনার ওয়েবসাইটের যে স্ট্যাটিক ইনফরমেশন গুলো আছে, স্ট্যাটিক ইনফরমেশন কি রকম থাকতে পারে, মানে সাধারণত একটা ওয়েবসাইটে স্ট্যাটিক ইনফরমেশন কি রকম থাকতে পারে, যেমন ওয়েবসাইটের ইমেজ, ওয়েবসাইটের লোগো, আরো যত ধরনের স্ট্যাটিক ইনফরমেশন আছে সেগুলো কি করে আমাদের সিডিএন প্ল্যাটফর্ম কি করে, তারা থ্রু আউট দা ওয়ার্ল্ড তাদের কি সার্ভার আছে, ঠিক আছে, তো সেই সার্ভারে তারা কি করে ক্যাশ হিসাবে ধরে রাখে। সো দ্যাট তারা কি করে, যে ইউজার যে রিজিয়ন থেকে রিকোয়েস্টটা পাঠাচ্ছে সেই রিজিয়নে, সেই রিজিয়নের আশেপাশে যে সার্ভারটা আছে
সেই সার্ভার থেকে যেন আপনার স্ট্যাটিক ইনফরমেশন গুলো ক্লায়েন্টের কাছে বা যে আপনার ওয়েবসাইটটা অ্যাক্সেস করছে তার কাছে খুব দ্রুত পৌঁছাতে পারে। যদি দ্রুত পৌঁছায় তাহলে কি হবে, আপনার ওয়েবসাইটটা মনে হবে যে ফাস্ট কাজ করছে, তাতে আপনার ওয়েবসাইটের পারফরমেন্স ইনক্রিজ হবে। সেরকম ভাবেও এখানেও আমরা কি সিডিএন ইউজ করব, সো দ্যাট কি করবে, স্টেপ কি করবে, থ্রু আউট যত তাদের সার্ভার আছে সেই সার্ভারে তারা কি করবে, আমাদের যে গুগল অ্যানালিটিক্স বা ফেসবুক, না গুগল অ্যানালিটিক্স এর যে ট্যাগ গুলো হয় বা স্ক্রিপ্ট গুলো হয়, সেই স্ক্রিপ্ট গুলো কি করবে, যে ইউজার যে লোকেশন থেকে রিকোয়েস্ট পাঠিয়েছে সেই রিকোয়েস্ট ওই লোকেশনের আশেপাশে যে সার্ভার আছে সেখান থেকে ডেলিভার হবে। ঠিক আছে, তাই জন্য আমরা এখানে ইউজ করবো অ্যাড সিডিএন, এবং এটা আমরা নিজস্ব সিডিএন ইউজ করতে পারি। আমরা নিজস্ব সিডিএন আমাদের দরকার নেই, এটা একটু কমপ্লিকেটেড। তার থেকে আমি স্টেপ গ্লোবাল সিডিএন ইউজ করবো, যেটা স্টেপ ম্যানেজ করবে আমার জন্য। ঠিক আছে, আমি নিজে থেকে ম্যানেজ করব না। আচ্ছা, করার পর এই জায়গায় আমাকে বলছে যে তুমি তোমার ডোমেনটা কিভাবে কানেক্ট করতে চাও স্টেপ প্ল্যাটফর্মের সঙ্গে। কেন কি আমাদের ওয়েবসাইটে যে ডোমেন আছে সেই ডোমেনটাকে আমাদের স্টেপ প্ল্যাটফর্মের সঙ্গে কানেক্ট করতে হবে। তা আমরা অটোমেটিক করব না, ম্যানুয়ালি করব। ঠিক আছে, করার পর এই যে নেক্সটে ক্লিক করব। করার পর দেখেন আমাকে স্টেপ এখানে দুটো রেকর্ড দিয়েছে। কি রেকর্ড দিয়েছে? সি নেম রেকর্ড দিয়েছে। হুম, তো এই সি নেম রেকর্ডটাকে আমাকে কোথায় অ্যাড করতে হবে? এই সি নেম রেকর্ডটাকে আমাকে অ্যাড করতে হবে আমি যেই জায়গা থেকে ডোমেন কিনেছি, অথবা আমি যে জায়গায় আমার ডোমেনটাকে ম্যানেজ করছি। সেরকম কি কি এক্সাম্পল হতে পারে? সাধারণত মানুষ কোথা থেকে ডোমেন কেনে? গোড্যাডি, তারপর আমাদের নেমচিপ, তারপর আপনার হোস্টিঙ্গার থেকেও ডোমেন কেনা যায়, তারপর আপনার ক্লাউড ফ্লেয়ার থেকেও ডোমেন কেনা যায়। ঠিক আছে, তো এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে আপনি ডোমেন কিনতে পারেন, অথবা তাদের প্ল্যাটফর্মে আপনি ডোমেন ম্যানেজও করতে পারেন। ঠিক আছে, তো মেন কথা হলো আপনার ডোমেন যে জায়গায় ম্যানেজ হচ্ছে সেই জায়গায় একটা অপশন আপনি পাবেন যেটাকে বলা হয় ডিএনএস রেকর্ড। ঠিক আছে, তো এই ডিএনএস রেকর্ডে গিয়ে আপনাকে এই দুটো রেকর্ড অ্যাড করতে হবে। কেন অ্যাড করতে হবে? যেন আমাদের স্টেপ প্ল্যাটফর্ম সেটাকে ভেরিফাই করতে পারে যে হ্যাঁ, তুমি তোমার ডিএনএস রেকর্ডে এই দুটো রেকর্ড অ্যাড করেছো। ঠিক আছে, তাহলে সেই ডিএনএস রেকর্ডটা কিরকম দেখতে হয় আমি একটু দেখিয়ে দিই। যদি আমি আমার ইয়েতে যাই, ঠিক আছে, আমাদের ডিএনএস রেকর্ডে যাই, তাহলে আমি আপনাদের দেখাতে পারবো। ঠিক আছে, আহ, ঠিক আছে, তো আমি এখন এখানে কি করব, ডিএনএস রেকর্ডে আসবো। ঠিক আছে, তো আমরা এটা হোস্টিঙ্গার আমার কাছে একটা অ্যাক্সেস আছে, তো সেই জায়গায় আমি আপনাকে দেখাচ্ছি ডিএনএস রেকর্ডটা কিভাবে দেখতে হয়। তো এটা সব প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা হতে পারে, যেখানে আপনি আপনার ডোমেন ম্যানেজ করছেন। মেইনলি আপনাকে খুঁজে বের করতে হবে যে যেই জায়গায় আপনি আপনার ডিএনএস রেকর্ড অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো এই যে আমি এখানে ডোমেনসে যদি যাই, আমাদের একটা ডোমেন আছে, সেই ডোমেনে দেখেন এই যে আমাদের ডিএনএস বা নেম সার্ভার্স বলে একটা অপশন আছে। ঠিক আছে, তো আমি এই জায়গায় যদি ক্লিক করি তাহলে দেখেন এই জায়গায় ডিএনএস রেকর্ড অ্যাড করার অপশন আছে। এই যে ডিএনএস রেকর্ড অ্যাড করার অপশন আছে, এখানে আপনি কি অ্যাড করতে পারেন? ডিএনএস রেকর্ড অ্যাড করতে পারেন। তাহলে কিরকম ডিএনএস রেকর্ড অ্যাড করতে হবে? আমাকে প্রথমে সি নেম রেকর্ড অ্যাড করতে হবে। কিভাবে করব? এই যে টাইপের মধ্যে আমি সিলেক্ট করব সি নেম। আচ্ছা, এই নেমের মধ্যে কি দিব? নেমের মধ্যে আমাকে দিতে হবে এই এসএস, এই শুধু এসএস। ঠিক আছে, কপি করলাম, করার পর আমি এখানে দিয়ে দেবো এসএস, এরকম। ঠিক আছে, এই যে এরকম এসএস। টার্গেটে কি দিব? টার্গেটে আমাকে দিতে হবে এইটা। ঠিক আছে, এই, ঠিক আছে, তাহলে আমার কি হবে, এই যে আমার এসএস অলরেডি আছে বলে আমাকে এখানে এরর দেখাচ্ছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে এরর দেখাবে না। ঠিক আছে, তো আপনি এখানে এসএস দিবেন, মানে আপনার যে সাবডোমেনটা আপনি তৈরি করেছেন সেটা কপি করবেন, করে এখানে দিবেন।
টার্গেটে এটা দিবেন, তারপর টিটিএল এ কোনো কিছু হাত দেওয়ার দরকার নাই, অ্যাড রেকর্ডে ক্লিক করবেন, এটা রেকর্ড মানে অ্যাড হয়ে যাবে এই রেকর্ডে, ঠিক আছে। সেম ভাবেই এটাও অ্যাড করবেন, এখানেও সিনেম সিলেক্ট করবেন, এখানে কোনটা কপি করতে হবে, লোড ডট এস এস, এই যে লোড ডট এস এস, দেখেন ওরা হাইলাইটও করে দিয়েছে, দেখেন এটা বোল্ড করে দিয়েছে, মানে যে জিনিসটা অ্যাড করতে হবে সেটা ওরা কিন্তু বোল্ড আকারে লিখে দিয়েছে, দেখেন লোড ডট এস এস আর এস এস, ঠিক আছে। তাহলে লোড ডট এস এস কপি করলেন, করার পর এই জায়গায় বসাবেন, বসানোর পর এখানে টার্গেটে ওটা দিবেন, দেওয়ার পর অ্যাড রেকর্ডে ক্লিক করবেন, টার্গেটে কোনটা দিতে হবে, এই যে এইটা, ঠিক আছে। দেওয়ার পর টার্গেটে দেওয়ার পর অ্যাড রেকর্ড করবেন, দুটো যখন রেকর্ড অ্যাড হয়ে যাবে, মনে করে দুটো রেকর্ড অ্যাড হয়ে গেল আপনার ওয়েবসাইটে, ঠিক আছে, মানে আপনার ডিএনএস রেকর্ডে দুটো রেকর্ড অ্যাড হয়ে গেছে, তারপর আপনি স্টেপে আসবেন, আসার পর এই ভেরিফাই ক্লিক করবেন, এই যে ভেরিফাই, ঠিক আছে। এই ভেরিফাই ক্লিক করার পর আপনাকে এরকম একটা দেখাবে, আমি দেখাই, এই যে এরকম আপনাকে একটা অপশন দেখাবে, এবং এখানে দেখাবে যে আপনার ভেরিফাইং, এই যে ভেরিফাইং, ঠিক আছে, তার মানে ওরা ভেরিফাই করার চেষ্টা করছে, ঠিক আছে। যেহেতু আমরা অ্যাড করিনি তাই জন্য আমাদেরটা ভেরিফাই হবে না, এটা ফেলড হয়ে যাবে। কিন্তু আপনাদের যদি সত্যিকারে সঠিকভাবে আপনি অ্যাড করে থাকেন, কিছুক্ষণ ওয়েট করবেন, 4 থেকে 5 মিনিট বা 10 মিনিট, 15 মিনিট, এটা ডিপেন্ড করে যে আপনার ডোমেনটার মানে নতুন কিনা, মানে আপনার ডোমেনে ডিএনএস রেকর্ডের প্রোপাগেশনের উপর ডিপেন্ড করে এটা মেনলি। তো যাই হোক, মেনলি মনে করেন ম্যাক্সিমাম 72 আওয়ার্স লাগে, যেখানে এখানে লিখিয়ে দেওয়া আছে, দেখেন ম্যাক্সিমাম 72 আওয়ার্স লাগে, কিন্তু অতক্ষণ লাগবে না, আপনি 10 থেকে 15 মিনিট ওয়েট করবেন, তারপর দেখবেন এই জায়গায় দেখাবে ভেরিফাইড। হ্যাঁ, ভেরিফাইড দেখানোর পর আপনার এই ডোমেনটা আপনার এই জায়গায় চলে আসবে, ঠিক আছে। আসার পর তখন আপনি কি করবেন, তখন আপনি যে ডোমেনটা এখানে তৈরি করলেন, এই ডোমেনটা তখন আপনি কোথায় ইউজ করবেন, কপি করে নেবেন, নেওয়ার পর গুগল ট্যাগ ম্যানেজে যাবেন, যাওয়ার পর অ্যাডমিন, অ্যাডমিনে যাওয়ার পর হ্যাঁ, কন্টেইনার সেটিংসে আসার পর এই যে আমরা যেই জায়গায় স্টেপের ইউআরএলটা বসিয়েছিলাম ওটা ডিলিট করে দিব, এভাবে ডিলিট করে দিব, দিয়ে আমরা আমাদের যেটা নিজস্ব ডোমেইন ইউজ করলাম সেটা এখানে বসিয়ে দেবো, দেওয়ার পর সেভ করে দেবো। বুঝতে পেরেছি? তাহলে আমাদের কি হবে, এখন যত রিকোয়েস্ট যাবে সেই রিকোয়েস্ট গুলো আমাদের নিজস্ব ডোমেনের সাব ডোমেনে যাবে, ঠিক আছে। তার মানে এটাকে অ্যাজ এ ফার্স্ট পার্টি কিন্তু কনসিডার করা হবে। কিন্তু যদি আপনি যদি স্টেপের বাই ডিফল্ট ইউআরএল দিয়েছে সেটা দিয়ে যদি আপনি ট্র্যাক করে থাকেন, তাহলে আপনার কিন্তু সেটা ফার্স্ট পার্টি হবে না, সেটা কিন্তু থার্ড পার্টি হিসাবেই কনসিডার করবে। বোঝাতে পেরেছি? তাহলে এইভাবে আমরা আমাদের কি করতে পারি, আমাদের নিজস্ব ওয়েবসাইটের সাবডোমেনটা আমাদের স্টেপ প্ল্যাটফর্মে অ্যাড করতে পারি, এবং সেই আমাদের ট্র্যাকিংটাকে ফার্স্ট পার্টি ট্র্যাকিং এ কনভার্ট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, গেল। এবার চলে আসে আমাদের সেকেন্ড পার্টে, ঠিক আছে। সেকেন্ড পার্ট কি? সেকেন্ড পার্ট হলো যে আমাদের রাহি ভাই আপনি বলেছিলেন যে আমরা স্টেপ প্ল্যাটফর্মেও আমাদের সার্ভার কন্টেইনার হোস্ট করতে পারি, আবার আমরা কোথাও করতে পারি আমাদের গুগল ক্লাউড, হ্যাঁ, যা বলেছিলাম যে বড় মানে মহাজন যার কাছ থেকে স্টেপও ধার করে নিয়ে এসছে, ঠিক আছে। তো আমি ওই ডাইরেক্ট মহাজনের কাছ থেকে মাল কিনে নিয়ে আসবো, স্টেপ খুচরা ব্যবসায়ীর কাছে যাবো না আমি, ঠিক আছে। তো আপনি তখন কি বললেন যে না ভাই আমি স্টেপ ইউজ করব না, আমি গুগল ক্লাউড ইউজ করব, ঠিক আছে। তাহলে গুগল ক্লাউডে আমি কিভাবে আমার সার্ভার কন্টেইনারটাকে হোস্ট করতে পারি, ঠিক আছে, তো সেটা আজকে আমরা দেখব। আচ্ছা, এর আগের দিনে আমি বলেছিলাম যে এই ক্লাসটা আপনারা তারাই প্র্যাকটিস করতে পারবেন, এবং ওই যে ফার্স্ট পার্টি ডোমেন যেই দেখালাম আমি স্টেপে, সেটাও আপনি প্র্যাকটিস করতে পারবেন যদি আপনার নিজস্ব ডোমেন থাকে, এবং ওই ডোমেনে যদি আপনি ডিএনএস রেকর্ড অ্যাড করতে পারেন তবেই আপনি ওটা প্র্যাকটিস করতে পারবেন, আদারওয়াইজ নট, ঠিক আছে। আপনার কাছে যদি কোনো নিজস্ব ডোমেন না থাকে, আপনি যদি চান যে রাইবে এই ডোমেনটা তো আমাদের কাছে আছে এটা অ্যাড করবো, হবে না, কেন কি এটা আপনার ফ্রি ওয়েবসাইট, তারা আপনাকে ডিএনএস রেকর্ড মডিফাই করতে দেবে না, ঠিক আছে। প্যান্থিয়ন, ঠিক আছে, প্যান্থিয়ন সাইড কোম্পানি আপনাকে ডিএনএস রেকর্ড মডিফাই করতে দেবে না, কেন কি আপনি এটা ফ্রি ইউজ করছেন, ঠিক আছে। তো আপনার কাছে যদি কোনো পেড ডোমেন থাকে বা পেড ওয়েবসাইট থাকে, সেখানে যদি আপনি ডিএনএস মডিফাই করতে পারেন, তাহলে আপনি ওই জিনিসটা প্র্যাকটিস করতে পারবেন, আদারওয়াইজ নট। যখন আপনি কাজ পাবেন তখনই একমাত্র প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এবার গুগল ক্লাউডে চলে আসি। এর আগের দিনই বলেছিলাম গুগল ক্লাউড অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আপনার একটা ক্রেডিট কার্ড লাগবে,
সেটা আপনারই হতে হবে এমন কোনো মানে কথা নয়। আপনার বন্ধুর, আপনার পরিবারের যার কারো, হ্যাঁ, একটা ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট লাগবেই। আদারওয়াইজ ইউ ক্যানট ক্রিয়েট গুগল ক্লাউড অ্যাকাউন্ট। ঠিক আছে? তার জন্য আমি আমার গুগল ক্লাউড অ্যাকাউন্ট আমার কাছে আছে। ঠিক আছে? তো আমি আমার গুগল ক্লাউড অ্যাকাউন্টে যাই। ঠিক আছে? এই যে আমাদের এই গুগল ক্লাউড আমি বলে সার্চ করলে এরকম আপনি একটা ড্যাশবোর্ড খুঁজে পাবেন। ঠিক আছে? তো এই জায়গায় এসে আপনাকে যেই ইমেল দিয়ে আপনি আপনার গুগল ক্লাউড অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন, সেই ইমেলটা আপনাকে এখানে লগ ইন অবস্থায় থাকতে হবে। ঠিক আছে? এবং সেই ইমেলটা আপনাকে এখানে সিলেক্টেড অবস্থায় থাকতে হবে, যে ইমেলটা দিয়ে আপনি কি করতে যাচ্ছেন, আপনার গুগল ক্লাউড অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। ঠিক আছে? আচ্ছা, সিলেক্ট করে দিলেন। দেওয়ার পর এই কনসোলে ক্লিক করবেন, এই যে কনসোলে। ঠিক আছে? করার পর আপনাকে এখানে, আমার যেহেতু অলরেডি সবকিছু অ্যাড করা আছে, তাই জন্য আমার এখানে কোনো কিছু দেখালো না। যখন আপনি ফার্স্ট টাইম করবেন তখন কি হবে, আপনাকে একটা পপ আপ দেখাবে এই জায়গায়। ওখানে পপ আপ দেখানোর পর ওখানে কিছু কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করবে, এবং মেইনলি যে জিনিসটা আপনাকে ওখানে আস্ক করবে সেটা হলো যে আপনাকে বলবে যে একটা বিলিং অ্যাকাউন্ট তৈরি করো। এবং ওই বিলিং অ্যাকাউন্ট যখনই তৈরি করতে যাবেন তখনই সে আপনাকে বলবে যে আপনার ক্রেডিট কার্ড অ্যাকাউন্টটা ওখানে অ্যাড করতে বলবে। ঠিক আছে? তো আপনার যদি ক্রেডিট কার্ড থাকে তবে আপনি ওটা অ্যাড করে বিলিং অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে, তারপর আপনার গুগল অ্যাকাউন্ট মানে গুগল ক্লাউড অ্যাকাউন্ট আপনার তৈরি হয়ে যাবে। কিন্তু আপনার যদি ক্রেডিট কার্ড না থাকে তাহলে আপনি কিন্তু ওটা করতে পারবেন না, আপনার বিলিং অ্যাকাউন্টও আপনি তৈরি করতে পারবেন না, আপনার গুগল ক্লাউড অ্যাকাউন্টও আপনার তৈরি হবে না। ঠিক আছে? আপনি মেনলি কোনো কিছু করতে পারবেন না গুগল ক্লাউডে উইদাউট ইউজিং এ ক্রেডিট কার্ড। ঠিক আছে? আচ্ছা, দেখেন আমার এখানে কিন্তু একটা আমি গুগল ক্লাউড অ্যাকাউন্ট খুলে নিয়েছি, এবং এটা হলো আমার গুগল ক্লাউডের ড্যাশবোর্ড। ঠিক আছে? আচ্ছা, এখানে গুগল ক্লাউডে আমরা কিন্তু বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করতে পারি। একটা প্রজেক্টের আন্ডারে আমি বিভিন্ন ধরনের গুগল সার্ভিস ইউজ করতে পারি, বা গুগল ক্লাউডের যে সার্ভিস গুলো প্রোভাইড করে সেগুলো আমি ইউজ করতে পারি একটা পার্টিকুলার প্রজেক্টের আন্ডারে। ঠিক আছে? তো আমি এই জায়গায় একটা প্রজেক্ট তৈরি করে নেই প্রথমে, এই যে নিউ প্রজেক্ট। ঠিক আছে? সেই প্রজেক্টে আমি কি করব, আহ আমার যে সার্ভার কন্টেইনারটা আছে সেটা হোস্ট করব। ঠিক আছে? আচ্ছা, এর প্রজেক্টের নাম দিব। প্রজেক্টের নাম আপনি যা ইচ্ছা হাবি জাবি আহ, যা ইচ্ছা আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রজেক্টের নামটা আপনি চেষ্টা করবেন যে আপনার যে সার্ভার কন্টেইনারটা আছে, যে সার্ভার কন্টেইনারটা আপনি হোস্ট করতে যাচ্ছেন, সেই সার্ভার কন্টেইনারের এই আইডিটা দেওয়ার চেষ্টা করবেন, এই আইডিটা। ঠিক আছে? কেন প্রজেক্টের নামটা এটা কেন দিতে হবে রাই ভাই? আমি তো যে কোনো নাম দিতে পারি। হ্যাঁ, দিতে পারেন, কিন্তু পরবর্তীকালে আপনি যেন বুঝতে পারেন যে রাহি ভাই এই প্রজেক্টের আন্ডারে আমার এই জিটিএমটা হোস্ট করা আছে, এই জিটিএম কন্টেইনারটা আমার হোস্ট করা আছে কার আন্ডারে, এই প্রজেক্টের আন্ডারে। তাহলে আমি পরবর্তীকালে কিন্তু বুঝতে পারবো যে আমার কোন প্রজেক্টের আন্ডারে আমার এই জিটিএমটা হোস্ট করা আছে। না হলে একটা র্যান্ডম নাম যদি আপনি দিয়ে দেন, পরে কিন্তু আপনি খুঁজে পাবেন না যে আপনার কোন প্রজেক্টের আন্ডারে আপনার জিটিএম হোস্ট করা আছে। ঠিক আছে? লোকেশন আপনার দরকার নেই, নো লোকেশন এখন ধরে রাখেন। এটা লোকেশন যারা এন্টারপ্রাইজ অর্গানাইজেশন তাদের জন্য। ঠিক আছে? তারপর আপনি ক্লিক করবেন ক্রিয়েট। ঠিক আছে? তারপর দেখেন আমাদের এখানে প্রজেক্ট এখন ক্রিয়েট হবে, এই যে ক্রিয়েটিং প্রজেক্ট জিটিএম এটা। ঠিক আছে? করার পর দেখেন আমাদের এখানে প্রজেক্ট তৈরি হয়ে গেছে। এবার আমি এই ড্রপ ডাউন থেকে ওই প্রজেক্টটা সিলেক্ট করে নেবো যেটা আমি তৈরি করলাম, যে আমি এটা সিলেক্ট করে নিলাম। এখন দেখেন ওই প্রজেক্টে আমরা চলে এসেছি, এই দেখেন ইউ আর ওয়ার্কিং অন দিস পার্টিকুলার প্রজেক্ট। ঠিক আছে? প্রথমে আমরা অন্য একটা প্রজেক্টে ছিলাম, এখন দেখেন আমরা অন্য একটা প্রজেক্টে চলে এসেছি। আসার পর আমরা এই ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে ক্লিক করব। করার পর দেখেন এই জায়গায় আমরা আমাদের প্রজেক্টের ভেতরে চলে গেলাম। এবার যেমন আমরা কন্টেইনার তৈরি করি, কন্টেইনারের ভেতরে যখন আমরা বিভিন্ন ধরনের ট্যাগ ট্রিগার তৈরি করতে পারি, সেরকম আমরা প্রথমে একটা প্রজেক্ট তৈরি করলাম। এখন ওই প্রজেক্টের ভেতরে আমরা গুগল ক্লাউডে যত ধরনের সার্ভিস আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে? এবং যে প্রজেক্টটা আপনি তৈরি করলেন ওই প্রজেক্টের সঙ্গে আপনার যে বিলিং অ্যাকাউন্ট আপনি তৈরি করবেন প্রথমে, সেই বিলিং অ্যাকাউন্টটা অ্যাসোসিয়েট হয়ে থাকবে, মানে কানেক্ট হয়ে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা কি করব এই জায়গায়, হ্যাঁ, দেখেন এখানে আমাদের গুগল ক্লাউডের কিন্তু অনেক সার্ভিস আছে, মানে লাখো লাখো সার্ভিস আছে। এগুলো আমাদের এত জানার দরকার নেই এগুলো কি। ভিপিসি, বিগকোয়ারি আমরা দেখবো পরে। ক্লাউড স্টোরেজ, কুবারনেটিস, কম্পিউটার ইঞ্জিন, এগুলো আপনাদের জন্য নয় যারা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, ডেভেলপারদের জন্য নয়, যারা ডেভঅপস নিয়ে কাজ করে। ঠিক আছে? তাদের জন্য এগুলো দরকার। হ্যাঁ, তো যাই হোক,
ওগুলো জানার দরকার নেই। আমাকে কি করতে হবে, ক্লাউড রান বলে একটা সার্ভিস আছে গুগল ক্লাউডের, সেটাকে আমাকে খুঁজে বার করতে হবে। কেন কি ওই ক্লাউড রানের মধ্যে আমরা আমাদের সার্ভার কন্টেইনারটা হোস্ট করব। ঠিক আছে। আচ্ছা, কিভাবে খুঁজে বার করবো রাহি ভাই? দুই রকম ভাবে করতে পারেন। এই যে দেখেন রিসোর্সের মধ্যে আমাকে এখানে ক্লাউড রান বলে একটা অপশন দেখাচ্ছে, অথবা এখানে যদি আপনাকে না দেখায় আপনি কোথায় যাবেন, এই সার্চ বারে যাবেন, যাওয়ার পর ক্লাউড রান বলে সার্চ করবেন। এই ক্লাউড রান দেখেন আপনাকে এখানে দেখাচ্ছে। ঠিক আছে, অথবা আপনি বাঁ দিকে নেভিগেশন বারেও এসে ক্লাউড রান সার্চ করতে পারেন, মানে পেতে পারেন। ঠিক আছে, তো যেখানে ইচ্ছা আপনি যেখান থেকে ইচ্ছা নিতে পারবেন। এই যে ক্লাউড রানে সিলেক্ট করলেন, করার পর দেখেন ক্লাউড রান যে সার্ভিসটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। এই যে, ঠিক আছে। আচ্ছা, ওপেন হওয়ার পর এইবার আমরা কি করব, এই জায়গায় আমরা দুটো সার্ভিস তৈরি করব। আচ্ছা, দুটো সার্ভিস কেন তৈরি করব রাই ভাই? মানে এখন আমরা গুগল ক্লাউডকে বলতে চাচ্ছি, মানে যেমন আমরা স্টেপে বললাম না যে আমরা স্টেপে আমরা কি করেছি, একটা সার্ভার রেন্ট নিয়েছি, যেই সার্ভারে আমরা কি করেছি, আমাদের সার্ভার কন্টেইনারটা হোস্ট করেছি। আর সার্ভার কি বলেছিলাম এর আগের দিন, প্রথম দিন, যে সার্ভার আর কিছুই নয়, আপনার বাড়িতে যে পিসি আছে সেই পিসি আপনার সার্ভার। ঠিক আছে, ওখানেও র্যাম আছে, হার্ড ডিস্ক আছে, সবকিছুই আছে, শুধু মনিটর নেই। ঠিক আছে, সিপিইউ আছে, সবকিছু। তো এখানেও আমরা কি করব, দুটো সার্ভার নেব, মানে দুটো পিসি ধার নিব। কার কাছ থেকে? গুগল ক্লাউডের কাছ থেকে। গুগল ক্লাউডের কাছে এরকম অনেক অনেক পিসি আছে। আমরা বলছি যে ভাই, তোমার যে যত পিসি আছে তার মধ্যে থেকে দুটো পিসি আমাকে দাও। হ্যাঁ, ওই পিসির এই এই কনফিগারেশন থাকবে, 8 জিবি র্যাম, 2 জিবি এই সিপিইউ থাকবে, ওই ইয়ে থাকবে, এরকম একটা পিসি আমাকে, দুটো পিসি আমাকে দাও। কিন্তু আপনার এখন মনে হচ্ছে রাইবে দুটো পিসি কেন, একটা পিসি তেই তো আমাদের হয়ে যাওয়ার কথা। একটা পিসির মধ্যে আমরা সার্ভার কন্টেইনার হোস্ট করে দিলাম, তাহলে তো হয়ে গেল। না, আমাদেরকে দুটো পিসি লাগবে। কেন? বা দুটো সার্ভার লাগবে কেন? একটাকে বলবো আমরা ট্যাগিং সার্ভার, একটাকে বলবো ট্যাগিং সার্ভার, একটাকে বলবো প্রিভিউ সার্ভার। কেন রাহিমে দুটো আলাদা আলাদা কেন লাগবে? কেন কি, আমাদের দেখেন গুগল ট্যাগ ম্যানেজারে দুটো ফিচার্স আছে। একটা ফিচার হলো যে আমরা যখন গুগল ট্যাগ ম্যানেজারটাকে প্রিভিউ করি, তখন আমাদের এক ধরনের ফিচার আমরা দেখতে পাই গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে, যেখানে আমরা দেখতে পাই আমাদের ট্যাগ গুলো সঠিকভাবে ফায়ার হচ্ছে কিনা, আমাদের ইভেন্ট গুলো সঠিকভাবে যাচ্ছে কিনা। হ্যাঁ, এইগুলো ডিবাগ করার জন্য আমরা প্রিভিউ ফিচারটা ইউজ করি গুগল ট্যাগ ম্যানেজারের। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি, যে আমরা সবকিছু চেক করা হয়ে গেল, তারপর আমরা কি করি, সাবমিট করে দিই। সাবমিট করে এটাকে কি করি, লাইভ ওয়েবসাইটে পাবলিশ করে দেই। মানে এবার এটা লাইভ ওয়েবসাইটে চলে গেছে, লাইভ ওয়েবসাইটে কাজ করছে। ঠিক আছে, তো দেখেন জিটিএম এর মধ্যে দুটো ফিচার্স আছে, একটা প্রিভিউ এর অপশন, আর একটা হলো লাইভ ওয়েবসাইটে যখন কাজ করবে। সেই জন্য আমাদের গুগল ক্লাউডে দুটো সার্ভিস তৈরি করতে হবে, বা দুটো সার্ভার নিতে হবে। প্রথম সার্ভারটা আমাদের কাজ করবে অ্যাজ এ প্রিভিউ সার্ভার। প্রিভিউ সার্ভার মানে যখন আমরা গুগল ট্যাগ ম্যানেজারটাকে প্রিভিউ করব, তখন ওই সার্ভারটা কাজ করবে। আর একটা সার্ভার আমরা নিব ট্যাগিং সার্ভার। ট্যাগিং সার্ভারটা কখন কাজ করবে, যখন আমরা এই গুগল ট্যাগ ম্যানেজারটাকে সাবমিট দিয়ে দেব। সাবমিট দেওয়ার পর যখন এটা লাইভ হয়ে যাবে, তখন আমার ট্যাগিং সার্ভার কাজ করবে। এই জন্য আমাদের কিন্তু দুটো আলাদা আলাদা সার্ভার নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, বা দুটো আলাদা আলাদা সার্ভিস তৈরি করতে হবে গুগল ক্লাউডের ক্লাউড রানের মধ্যে। ঠিক আছে। আচ্ছা, কিভাবে করবো রাহি ভাই? এই যে ক্রিয়েট সার্ভিসে ক্লিক করব। ঠিক আছে, করার পর এইবার আমরা এখানে দেখেন প্রথম যে অপশনটা আছে, দেখেন ডিপ্লয় ওয়ান রিভিশন ফ্রম এন এক্সিস্টিং কন্টেইনার ইমেজ। কন্টেইনার এগুলো আপনাকে ডকার মকার কিছু বুঝতে হবে না, ওগুলো বাদ দেন। ঠিক আছে, মনে করেন আমাকে এখানে একটা বলছে যে ভাই তুমি আমাকে এখানে একটা ইমেজ দাও, যে ইমেজটা আমি তোমার সার্ভারে হোস্ট করব। হ্যাঁ, তো সেই ইমেজটা আমাকে এখানে দিতে হবে। কোথায় পাবো রাহি ভাই ওই ইমেজটা? কোথাও খুঁজতে হবে না, আমার দেখেন এই জায়গায় আপনাদের দিয়ে দিয়েছি আমি কন্টেইনার ইমেজ। আপনি শুধু জাস্ট এটা কপি করবেন, কপি করার পর আপনার ক্লাউড রানে এসে এই জায়গায় পেস্ট করে দেবেন, ব্যাস, ডান। ঠিক আছে, এই জায়গায় অত মাথা ঘামানোর কোনো দরকার নেই, কেন কি এটা ডকার মকার আপনার বোঝার দরকার নেই। ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন বলছে আমাকে সার্ভিস নেম। সার্ভিস কি নেম? সার্ভিসে একটা নাম দিতে হবে, যে কোনো নাম দিতে পারেন। আবার সেই সেম কনসেপ্ট, আপনি যে কোনো নাম দিতে পারেন আপনার সার্ভিসের জন্য, কিন্তু এইরকম একটা নাম দিলে আপনি পরবর্তীকালে বুঝতে পারবেন যে এই সার্ভিসের মধ্যে আমি আমার প্রিভিউ সার্ভারটাকে তৈরি করেছি। সার্ভার সাইড ট্যাগিং প্রিভিউ, এরকম নাম দিতে পারেন, বা এমন নাম দিবেন যেন বুঝতে পারেন যে এই সার্ভিসটার মধ্যে আমার প্রিভিউ সার্ভারটা তৈরি করা আছে।
ঠিক আছে? আপনি দেখা গেল আপনার ট্যাগিং সার্ভার আর প্রিভিউ সার্ভারের দুটোরই একই নাম দিয়ে দিয়েছেন, পরবর্তীকালে আপনি কনফিউশন পড়ে যাচ্ছেন যে কোনটা আমার ট্যাগিং সার্ভার আর কোনটাই বা আমার প্রিভিউ সার্ভার। ঠিক আছে? এই জন্য আপনি এরকম একটা নাম দিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, সেটা হলো যে যখনই আপনি ক্লাউড রানের সার্ভিস তৈরি করবেন, তখন সবসময় আপনাকে প্রিভিউ সার্ভারটা প্রথমে তৈরি করতে হবে। আপনি প্রথমে ট্যাগিং সার্ভার তৈরি করতে পারবেন না। কেন তৈরি করতে পারবেন না? কেন কি এই ট্যাগিং সার্ভারে কিছু জিনিস লাগবে, সেটা আমরা প্রিভিউ সার্ভার তৈরি করার পর আমাদের কাছে পাবো। মানে আমাদের প্রিভিউ সার্ভার তৈরি করার পর কিছু জিনিস আমাদের কাছে আমরা পাবো, সেই জিনিসগুলো আমাদের ট্যাগিং সার্ভারে ইউজ করতে হবে ট্যাগিং সার্ভার তৈরি করার সময়। এই জন্য আমাদেরকে প্রিভিউ সার্ভারটা সব সময় আগে তৈরি করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই জন্য আমরা প্রিভিউ সার্ভারটা আগে তৈরি করছি। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন বলছে যে রিজিয়ন, ওই যে যেমন স্টেপ আমাদেরকে জিজ্ঞেস করছিল যে কোন রিজিয়নে তুমি তোমার সার্ভার কন্টেইনারটাকে হোস্ট করতে চাও, এখানেও আমাকে গুগল ক্লাউড জিজ্ঞেস করছে যে তুমি কোন রিজিয়নে তোমার এই গুগল সার্ভার কন্টেইনারটাকে হোস্ট করতে চাও। দেখেন এখানে অনেক রিজিয়ন আছে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, এখানে অনেক রিজিয়ন আছে, আপনি যেটা আপনার ভালো মনে হবে সেটা আপনি এই জায়গায় চুজ করবেন, বা ভালো মনে হবে বললে ভুল হবে, আপনার ওয়েবসাইটের যে 90% ট্রাফিক যে রিজিয়ন থেকে আসছে সেই রিজিয়নটা আপনি এখানে সিলেক্ট করবেন। ঠিক আছে? বুঝতে পেরেছি? আপনার যে যেটা মনে হবে, মানে যে রিজিয়নটা আপনাদের কাছাকাছি হবে ট্রাফিকের, সেই রিজিয়নটা আপনি এখানে চুজ করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, হওয়ার পর এবার আমরা কি করব, দেখেন আমাদের বাই ডিফল্ট যেটা আছে ওটাই আমরা সিলেক্ট করলাম মনে করেন, ধরে না। ঠিক আছে? করার পর এখানে দেখেন বলছে অথেন্টিকেশন বলে একটা অপশন আসছে। অথেন্টিকেশন, অথেন্টিকেশন মানে হলো যে তুমি তোমার সার্ভার কন্টেইনারে যে রিকোয়েস্ট গুলো আসবে, এর আগের দিনই দেখিয়েছিলাম যে আমাদের সার্ভার কন্টেইনারে আমাদের বিভিন্ন ধরনের ইভেন্ট গুলো আমরা যেগুলা ব্রাউজার কন্টেইনার থেকে পাঠাই সেগুলো আমাদের সার্ভার কন্টেইনারে আসে। তো এই যে রিকোয়েস্ট গুলো আসবে, এই রিকোয়েস্টটা পাঠানোর জন্য কি কোনো অথেন্টিকেশনের প্রয়োজন আছে? অথেন্টিকেশন কি, যেমন আমরা ফেসবুকে যখন লগ ইন করতে চাই, যে কেউ কিন্তু আমার ফেসবুকে লগ ইন করতে পারবে না। যখন আমি লগ ইন করতে যাবো তখন আমার লগ ইন ডিটেলস চাইবে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দাও, তুমি নিজেকে অথেন্টিকেট করো, তবে তুমি কিন্তু ওই প্রোফাইলে যেতে পারবে, তাই না? তো এখানেও সেম জিনিস বলছে যে তুমি তোমার সার্ভার কন্টেইনারে যদি কেউ রিকোয়েস্ট পাঠাতে চায়, তাহলে তাকে কি কোনো অথেন্টিকেশন করতে হবে না হবে না, সেরকম জিনিস এখানে বলছে। তো আমাদের এই সার্ভার কন্টেইনারে রিকোয়েস্ট পাঠানোর জন্য কোনো অথেন্টিকেশনের প্রয়োজন নেই। এই জন্য আমরা বলবো অ্যালাউ পাবলিক অ্যাক্সেস। পাবলিক অ্যাক্সেস অ্যালাউ করে দেওয়া মানে হলো যে কেউ আমাদের সার্ভার কন্টেইনারে রিকোয়েস্ট পাঠাতে পারবে, তাকে কোনো অথেন্টিকেশনের প্রয়োজন হবে না। ঠিক আছে? আর যদি বলতাম রিকোয়ার্ড অথেন্টিকেশন, তার মানে তাকে আমাদের সার্ভার কন্টেইনারে রিকোয়েস্ট পাঠাতে গেলে তাকে অথেন্টিকেট হতে হতো, যতবার রিকোয়েস্ট পাঠাবে ততবার আপনাকে অথেন্টিকেট হতে হবে, তবেই কিন্তু আপনি রিকোয়েস্ট পাঠাতে পারবেন। ঠিক আছে? তো আমাদের এই সার্ভার কন্টেইনার দরকার নেই, আমরা বলবো অ্যালাউ পাবলিক অ্যাক্সেস, যে কেউ আমাদের সার্ভার কন্টেইনারে রিকোয়েস্ট পাঠাতে পারবে। আচ্ছা, এবার ওরা বলছে যে তুমি কি ধরনের বিলিং মানে চার্জ, কি রকম বিলিং ইউজ করতে চাও, বিলিং টাইপ ইউজ করতে চাও। একটা হলো রিকোয়েস্ট বেসড আর একটা হলো ইনস্ট্যান্স বেসড। ঠিক আছে? রিকোয়েস্ট বেসড কি হবে, যে চার্জ অনলি ওয়েন প্রসেসিং রিকোয়েস্ট, সিপিইউ সিপিইউ ইজ লিমিটেড আউটসাইড অফ রিকোয়েস্ট। রিকোয়েস্ট বয়স যদি আপনি দেন, তাহলে গুগল ক্লাউড আপনাকে একটা রিকোয়েস্ট প্রসেস করতে যতক্ষণ সময় লাগলো সেই সময়টুকুর জন্য চার্জ করবে। মনে করেন সাপোজ আপনি একটা রিকোয়েস্ট সার্ভার কন্টেইনারে পাঠালেন, এখন এই সার্ভার কন্টেইনার ওই রিকোয়েস্টটা আসার এসে ওই রিকোয়েস্টটা প্রসেস করতে যতটুকু সময় লাগবে, সেইটুকু সময়ের জন্য গুগল ক্লাউড আপনাকে চার্জ করবে, যদি আপনি সিলেক্ট করেন রিকোয়েস্ট বেসড। ঠিক আছে? কিন্তু যদি আপনি সিলেক্ট করেন ইনস্ট্যান্স বেসড, মানে হলো চার্জ ফর দ্য এন্টায়ার লাইফ সাইকেল অফ ইনস্ট্যান্স, ফুল সিপিইউ ফর দ্য এন্টায়ার লাইফ টাইম অফ ইচ ইনস্ট্যান্স। মানে হলো যদি আপনি সিলেক্ট করেন ইনস্ট্যান্স বেসড, মানে যখন আপনি একটা সার্ভার রেন্ট করলেন, ওই সার্ভারে রিকোয়েস্ট আসুক আর না আসুক, মানে ওই সার্ভারটা যতক্ষণ অ্যাক্টিভ থাকবে, মানে যতক্ষণ রানিং থাকবে, মনে করেন সাপোজ আপনি আপনার বাড়িতে পিসি আছে, ওই পিসিটা আপনি মনে করেন অন করে দিলেন, তারপর ধরে নেন, ঠিক আছে,
এখন ওই পিসিটা যতক্ষণ অন থাকবে ততক্ষণ কিন্তু আপনার ইলেকট্রিক বিল উঠতেই থাকবে, তাই না? তো সেরকম ইনস্ট্যান্স বেস আপনি যদি করেন তাহলে আপনার কি হবে যে আপনার সার্ভারটা যতক্ষণ অ্যাক্টিভ থাকবে ততক্ষণ কিন্তু ওই ততক্ষণ সময়ের জন্য গুগলকে আপনাকে পে করতে হবে, ঠিক আছে? কিন্তু রিকোয়েস্ট বেসে কি হবে যে যখন আপনার রিকোয়েস্ট আসবে ওই রিকোয়েস্টে আপনার ওই রিকোয়েস্টটা প্রসেস করতে যতক্ষণ সময় লাগছে সেই সময়ের জন্য আপনাকে গুগলকে পে করতে হবে। তো দুটো অপশন আছে, ঠিক আছে? আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। মেনলি রিকোয়েস্ট বেসড চুজ করলে আপনার জন্য বেনিফিশিয়াল, যারা স্মল বাজেটের ক্লায়েন্ট তাদের জন্য রিকোয়েস্ট বেস ইজ দ্য বেস্ট অপশন। মানে যতক্ষণ রিকোয়েস্টটা প্রসেস করতে যে সময় লাগবে সেই প্রসেসিং টাইমের জন্য আপনাকে কিন্তু গুগল চার্জ করবে। হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, দেখেন গুগল ক্লাউড রানে আপনার প্রত্যেক মাসে আপনি 2 মিলিয়ন রিকোয়েস্ট ফ্রি পাবেন। প্রত্যেক মাসে 2 মিলিয়ন রিকোয়েস্ট ফ্রি পাবেন। এবার 2 মিলিয়ন রিকোয়েস্টের উপরে যদি আপনার কোনো রিকোয়েস্ট আসে তখন ইউ গেট চার্জ, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে আসি সার্ভিস স্কেলিং। আচ্ছা, স্কেলিং জিনিসটা এবার আমি বোঝাই যে কি এটা অটো স্কেলিং কি, ঠিক আছে? আচ্ছা, অটো স্কেলিং মানে হলো যে মনে করেন রাহি ভাই, মনে করেন সাপোজ আমার মনে করেন মনে করেন একটা আমি সিম্পল উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই। মনে করেন সাপোজ আপনার বাড়িতে একটা পিসি আছে ধরে নেন। এখন হঠাৎ করে আপনার বাড়িতে মনে করেন অনেকগুলো রিলেটিভ আপনার বাড়িতে ঘুরতে এসছে, তারপর ধরে নেন, ঠিক আছে? এখন প্রত্যেকটা রিলেটিভেরই কিছু আহ, আহ, ছোট বাচ্চা আছে, কেউ হয়তো অফিসে কাজ করে বা ছেলে মেয়ে আছে, সবাই আছে, ঠিক আছে? তো এখন আপনার বাড়িতে কিন্তু একটাই পিসি। এখন সবাই চাচ্ছে যে তারা পিসিতে কিছু কাজ করবে, ঠিক আছে? আর আপনারও কিন্তু পিসিতে কাজ আছে। এখন একটাই পিসি তে কি এই এতগুলো মানুষ একসঙ্গে কাজ করতে পারবে? পারবে না, স্বাভাবিকভাবেই, কেন কি একটা পিসিতে মানুষ ম্যাক্সিমাম একটা মানুষই কাজ করতে পারে ফোকাসলি, তাই না? আর একটা যদি লোক কাজ করতে যায় সাইমেলটেনিয়াসলি কিন্তু একটা পিসি কাজ করতে পারবে না, তাই না? তাহলে তখন কি করতে হবে, আপনাকে আবার পিসি নিয়ে আসতে হবে বা কিনতে হবে বা রেন্ট করতে হবে হোয়াট এভার, যেন সবাই কাজ করতে পারে, তাই না? আচ্ছা, এখন আপনি মনে করেন রেন্ট নিয়ে আসলেন, মানে আপনি ভাবলেন যে ঠিক আছে সবাই কাজ করবে, তো আমরা একটা দুটো বা তিনটা বা চারটা হোয়াট এভার, তো আমরা পিসি কিনে নিয়ে আসি বা রেন্ট নিয়ে আসি বা হোয়াট এভার, ঠিক আছে? বা কিনে নিয়ে আসলাম, মনে করেন সাপোজ কোনো একটা পিসি দোকান থেকে কিনে নিয়ে আসলাম, নিয়ে এসে সবাই এখন কাজ করছে। আচ্ছা, ভালো কথা। এখন মনে করেন আপনার যারা রিলেটিভরা ছিল তারা মনে করেন 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পর আপনার বাড়ি থেকে চলে গেল সবাই। এখন আপনার ওই অতগুলো পিসি কিন্তু আর দরকার নাই, কেন কি আপনি একজনই, একটা পিসি আপনার জন্য সাফিসিয়েন্ট। আপনি যে আরো 5টা পিসি কিনে নিয়ে এসেছিলেন সেটা কিন্তু আপনার জন্য প্রয়োজন নেই আর। তাহলে সেটা কিন্তু আপনার জন্য এখন ওয়েস্টেজ, তাই না? সেটা আপনার কোনো প্রয়োজনই নেই, আপনার বাড়িতে এমনি পড়ে আছে, তাই না? এখন ওটাকে আপনি হয়তো বিক্রি করতে পারেন বা ইয়ে করতে পারেন, কিন্তু বিক্রি করলে তো আপনি সেই সেম ভ্যালু পাবেন না, তাই না? এই জায়গায় যে দেখেন আপনার রিকোয়ারমেন্টের উপর বেস করে, মানে আপনার রিকোয়ারমেন্ট যদি ভ্যারি করে, মানে আপনি জানেন না আগে থেকেই যে আমার রিকোয়ারমেন্টটা কতটুকু, ঠিক আছে? সেই ক্ষেত্রে অটো স্কেলিং আপনাকে হেল্প করবে। কিরকম উদাহরণ, যে রাহি ভাই আমার ওয়েবসাইট আছে, সাপোজ ধরেন এবার ওয়েবসাইটের হিসাবে আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি। সাপোজ রাহি ভাই আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটে প্রত্যেক দিন 5,000 ভিজিটর আসে এবং তারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে। এই জন্য আমি কি করেছি, দুটো সার্ভার রেন্ট করে রেখেছি, যেন আমি ওই ওই 5,000 ভিজিটারের যত ইভেন্টস আছে, যত ধরনের রিকোয়েস্ট আছে সেগুলোকে যেন হ্যান্ডেল করতে পারি, ঠিক আছে? এবং দুটো সার্ভার মোর দেন এনাফ টু হ্যান্ডেল 5,000 রিকোয়েস্ট আর 5,000 কাস্টমার্স রিকোয়েস্ট, ঠিক আছে? আচ্ছা, এখন এইবার হঠাৎ করে আমি আমার ওয়েবসাইটে একটা বিশাল সেল দিয়েছি, সাপোজ ধরে নেন, ঠিক আছে? এখন সাডেনলি ওই 5,000 ভিজিটার থেকে রাতারাতি আমার ওয়েবসাইটে 5 লাখ ভিজিটার আসছে, ধরে নেন, ঠিক আছে? আমি একটা হিউজ সেল দিয়েছি, থাকে না ঈদের সময় সেল চলে দারাজে, আর অন্যান্য সময় বড় মনে কর বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন নিউ ইয়ারে বিভিন্ন ধরনের সেল চলে না? তো নর্মাল ডেতে দারাজে যতটা ভিজিটার আসে, যখন সেলস চলে তখন কিন্তু তার থেকে বেশি ভিজিটার তাদের ওয়েবসাইট ভিজিট করে, তাই না?
তাহলে দেখেন এই জায়গায় ভিজিটারের যে আশাটা সেটা কিন্তু ভ্যারি করছে। দারাজ কিন্তু আগে থেকে জানতে পারে না যে আমার দুটোই সার্ভার লাগবে, কারণ দুটো সার্ভারের জন্য নর্মাল ডেতে তো এখন যদি দারাজ ভাবে ঠিক আছে ভাই আমার বছরে একবার ঈদ আসে, ওই ঈদের জন্য ওই সময় আমার 5 লাখ রিকোয়েস্ট আসে বা 5 লাখ ভিজিটার আসে, তাই জন্য আমি গোটা বছর 5টা সার্ভার নিয়ে বসে আছি, কিন্তু আমার ওই গোটা বছর 5টা সার্ভার ইউজ হচ্ছে না, আমার দুটোই ইউজ হচ্ছে। কেন কি অন্যান্য সময় আমার ওয়েবসাইটে 5,000 5 লাখ ইউজার আসে না, শুধু ঈদের সময় আসে, তাই না? তাহলে আমার কিন্তু ওটা ওয়েস্ট অফ মানি, তাই না? তার জন্য গুগল কি করেছে যে অটো স্কেলিং বলে একটা ফিচার নিয়ে এসেছে। কি অটো স্কেলিং ফিচার? আপনাকে গুগলকে বলে দিতে হবে, বা গুগল কি করবে, যে গুগল যদি মনে করে যে আপনার ওয়েবসাইটে যে রিকোয়েস্ট গুলো, আপনার ওয়েবসাইট থেকে যে রিকোয়েস্ট গুলো আসছে আপনার সার্ভার কন্টেইনারে, ওই রিকোয়েস্ট গুলোকে হ্যান্ডেল করার জন্য, কারণ কি প্রত্যেকটা সার্ভারের একটা লিমিটেশন আছে, প্রত্যেকটা সার্ভার একটা লিমিট অবধি রিকোয়েস্ট প্রসেস করতে পারবে সাইমেলটেনিয়াসলি, তার বেশি হলে সে কিন্তু ওই রিকোয়েস্ট প্রসেস করবে না, ওটাকে ড্রপ করে দেবে। যেমন আপনার পিসিতে, আপনি যদি পিসি ইউজ করেন, সেম সেম ভাবে না, আপনার পিসি কি মানে আনলিমিটেড জিনিস একসঙ্গে করতে করতে পারবে না? অবশ্যই না। আপনি যদি মনে করেন আপনি একটা কম র্যামের পিসি নেন, 4 জিবি র্যামের পিসি নেন, তাই না? সেখানে আপনি মনে করেন ফটোশপ অন করে রেখেছেন, অ্যাডোব আফটার এফেক্ট অন করে রেখেছেন, আরো যত রকমের হাই মানে ইন্টেন্সিভ, মেমোরি ইন্টেন্সিভ যে সফটওয়্যার গুলো আছে সেগুলো অন করে রেখেছেন একসঙ্গে, আপনার পিসি কি হয়ে যাবে, হ্যাং হয়ে যাবে, শাটডাউনও হয়ে যেতে পারে, তাই না? কারণ কি একটা পিসির বা একটা মেশিনের একটা সার্টেন পয়েন্ট অফ লিমিটেশন আছে, তার বাইরে কিন্তু সে যেতে পারবে না। সেরকম যখন আপনার ওয়েবসাইট থেকে রিকোয়েস্ট গুলো যাবে, তো একটা সার্ভারে সেই রিকোয়েস্ট গুলো প্রসেস করার একটা লিমিটেশন আছে, সে তার বেশি প্রসেস করতে পারবে না। এরকম যদি গুগল মনে করে যে আপনার ওয়েবসাইট থেকে যে রিকোয়েস্ট গুলো আসছে, যে অ্যামাউন্ট অফ রিকোয়েস্ট আসছে সেটাকে হ্যান্ডেল করার জন্য যেই যটা সার্ভার আপনি রেন্ট করেছেন সেটা সাফিসিয়েন্ট নয়, তাই না? তখন গুগল কি করবে, অটোমেটিক আপনার জন্য এক্সট্রা একটা সার্ভার বুক করে দেবে, বা আপনার জন্য রেজিস্টার করে দেবে, সো দ্যাট ইউ ক্যান প্রসেস দোজ ডেটা অর প্রসেস দোজ রিকোয়েস্ট। মানে আপনার রিকোয়েস্ট কিন্তু ফেল হলো না। মানে আপনার 5 লাখ রিকোয়েস্ট আসলো, গুগল মনে করলো যে ঠিক আছে আপনার আগে থেকে দুটো সার্ভার ছিল, এই দুটো সার্ভার ওই 5 লাখ রিকোয়েস্ট কে হ্যান্ডেল করতে পারবে না, তখন সেই গুগল কি করবে, ইন দা মোমেন্ট ওই আরো দুটো সার্ভার আপনার নামে অ্যালট করে দিবে, তখন ওই 5 লাখ রিকোয়েস্ট কে গুগল কিন্তু ওই 4টা সার্ভারের মাধ্যমে প্রসেস করবে। তাহলে আপনার এখানে কিন্তু কি রিকোয়েস্ট ড্রপ হলো না। এখন আপনি বলতে পারেন ঠিক আছে রাহি ভাই, 5 লাখ রিকোয়েস্ট প্রসেস করা হয়ে গেল, আমার ঈদ শেষ, এখন আমার নর্মাল ডে চলে এসছে, এখন কি হবে? এখন কি আমাকে ওই 4টা মানে সার্ভার যে গুগল আমার জন্য বুক করে রেখেছিল, ওই 4টা সার্ভারের জন্যই কি আমাকে আবার পে করতে হবে? তাহলে কি এখন তো আমার 5,000 রিকোয়েস্ট যাচ্ছে বা 5,000 ভিজিটার, এখন কি হবে? গুগল যদি মনে করে যে ঠিক আছে এখন তোমার রিকোয়েস্টের সংখ্যা কমে গেছে এবং তোমার কাছে যে সার্ভারের অ্যালটমেন্ট আছে সেটা মোর দেন এনাফ, মানে দুটো দুটো সার্ভার ইজ মোর দেন এনাফ টু হ্যান্ডেল 5,000 রিকোয়েস্ট, ওকে, তখন গুগল কি করবে, সেটাকে স্কেল ডাউন করবে। মানে আগে আপনার নামে 4টা বুক করেছিল, সে কি করবে, দুটো সার্ভার আপনার নাম থেকে ডি রেজিস্টার করে দেবে, মানে রেজিস্টার করবে, মানে আপনার নামে আর থাকবে না। তখন আপনার নামে যে ইনিশিয়ালি আপনি দুটো সার্ভার নিয়েছিলেন সেই দুটো সার্ভারই থাকবে। তার মানে যেইটুকু সময়ের জন্য, ওই ঈদ সময়টুকুর জন্য গুগল আপনাকে এক্সট্রা দুটো সার্ভার দিয়ে দিল, যেই ঈদ শেষ গুগল বলল যে তোমার আর দরকার নেই, কারণ কি তোমার রিকোয়েস্ট বেশি নাই, আমি তোমার নাম থেকে দুটো সার্ভার সরিয়ে ফেললাম। তাহলে ওই ঈদ সময়টুকুর জন্য গুগলকে আপনাকে এক্সট্রা পয়সা দিতে হলো। আর যখনই ঈদ শেষ তখন আপনাকে গুগলকে কোনো কোনো পয়সা দিতে হলো না, ওই দুটো সার্ভারের জন্য দিতে হচ্ছে, 4টা সার্ভারের জন্য দিতে হলো। কিন্তু ইনস্টেড যদি আপনি এরকম করতেন যে না রাই ভাই, ঈদ বছরে আমার একটা ঈদ আছে, ওই সময় আমার 5 লাখ রিকোয়েস্ট আসে, ওই জন্য আমি আগে থেকে গোটা বছর ধরে আমি 4টা সার্ভার বুক করে রেখেছি, তাহলে আপনাকে কিন্তু গোটা বছরের জন্য আপনাকে কিন্তু ওই 4টা সার্ভারেরই রেন্ট দিতে হতো, চার্জ দিতে হতো, তাই না? এই জন্য আমাদের গুগল এই অটো স্কেলিং ফিচার্সটা এনেছে। দেখেন এখানে অটো স্কেলিং এর মধ্যে দুটো জিনিস গুগল আমার কাছে চাচ্ছে, একটা হলো মিনিমাম নাম্বার অফ ইনস্ট্যান্স,
আর একটা হলো ম্যাক্সিমাম নাম্বার অফ ইনস্ট্যান্স। আচ্ছা, একটু আগে আমি বললাম যে গুগল আমাদের যখন রিকোয়েস্ট আসবে, সেই আসতে মানে যে রিকোয়েস্ট গুলো আমাদের ওয়েবসাইট থেকে আসছে সেগুলো প্রসেস করার জন্য গুগল যদি মনে করে আরো এক্সট্রা সার্ভারের প্রয়োজন, গুগল কিন্তু অটোমেটিক সেটাকে মানে আপনার নামে বুক করে দিবে। এখন দেখা গেল গুগল এরকম বুক করতে 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 আপনি যদি তাকে একটা হায়ার লিমিট না দেন, মানে আপনি গুগলকে যদি না বলে দেন ভাই আমার নামে যদি 10টা সার্ভার বুক হয়ে যায় তুমি থেমে যাও, কেন কি 10টার পরে যদি তুমি যে সার্ভার গুলো বুক করবে সেগুলোর টাকা দেওয়ার মতো আমার ক্যাপাবিলিটি নাই, আমার বাজেটের বাইরে। আমার যদি রিকোয়েস্ট ড্রপ হয়ে যায় ড্রপ হয়ে যাক, কোনো অসুবিধা নাই, আমার পকেটে অত টাকা নেই যেখানে আমি 10টা সার্ভারের পরে সার্ভারের জন্য আমি তোমাকে পে করতে পারবো। তার মানে আপনি গুগলকে বলে দিলেন যে ভাই আমার একটা হায়ার সিলিং লিমিট আছে, মানে আমার একটা লিমিট আছে, তুমি বাড়াচ্ছ ঠিক আছে, বাড়াতে বাড়াতে যদি তুমি ওই হাই লিমিটে পৌঁছে যাও তারপরে তুমি আর বাড়াবে না, ইউ ইউ মানে তুমি সেটাকে স্টপ করে দিবে, কেন কি আমার বাজেট অতটুকুই অ্যালাউ করবে, তারপরে আমার কিন্তু অ্যালাউ করবে না। তো এই যে মানে আপনি ওভার চার্জ যেন না হয়ে যান বাই গুগল, সেই জন্য আপনাকে গুগলকে বলে দিতে হবে যে তুমি ম্যাক্সিমাম কত নাম্বার অফ ইনস্ট্যান্স অব্দি তুমি বাড়াতে চাও। মনে করো আমি এখানে বলে দিলাম 10, মানে আমার বাড়াতে বাড়াতে যদি আমার নামে 10টা সার্ভার বুক হয়ে যায় গুগল বলবে থেমে যাও, এবার আর বাড়াবে না। এবার যদি গুগল মনেও করে যে না আপনার রিকোয়েস্ট ড্রপ হয়ে যাচ্ছে, গুগল বলবে না আমি বাড়াবো না, কেন কি আমাকে বলে দেওয়া হয়েছে যে 10টা যদি তুমি পৌঁছে যাও তুমি থেমে যাবে, তাতে আমার রিকোয়েস্ট ড্রপ হোক যা হোক উড়ে যাক ফুটে যাক কোনো কিছু দরকার নাই, আমার টাকা আমার আগে, কারণ কি 10এর পরে আমি আর পে করতে পারবো না তোমাকে, তাই না? এই জন্য আপনাকে কি করতে হবে, একটা ম্যাক্সিমাম নাম্বার অফ ইনস্ট্যান্স দিতে হবে এই জায়গায়, ঠিক আছে? কিন্তু এটা যেহেতু আর একটা মিনিমাম নাম্বার অফ ইনস্ট্যান্স, মানে আপনি কোথা থেকে শুরু করতে চান, মানে জিরো, মানে আপনার নামে কি প্রথমে থেকেই কোনো সার্ভার বুক করা থাকবে না, না মানে একটা সার্ভার থেকে আপনি শুরু করতে চান, মানে মিনিমাম একটা নাম্বার অফ ইনস্ট্যান্স দিতে হবে, একটা ম্যাক্সিমাম নাম্বার অফ ইনস্ট্যান্স দিতে হবে। মিনিমাম আপনি জিরো থেকে মানে প্রথম থেকে আপনার নামে কোনো সার্ভার বুক করা নাই, না হলে আপনি বলতে পারেন যে না ভাই স্টার্টিং আমি 1 থেকে শুরু করতে চাই, মানে প্রথম থেকে আমার আমার নামে একটা সার্ভার বুক করা থাকবে, এরপরে যদি প্রয়োজন মনে করে গুগল এরকম 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 5, 6 এরকম বাড়াতে পারে 10 অব্দি যাবে, তারপর থেমে যাবে, ব্যাস। এরকম একটা করতে পারেন। আর একটা করতে পারেন যে না ভাই প্রথম প্রথম থেকেই আমার নামে কোনো সার্ভার বুক করা থাকবে না, একদম জিরো, ঠিক আছে? এবার যদি আমার কাছে রিকোয়েস্ট আসে তখন গুগল 1 থেকে শুরু করবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে? তো সেটা আপনি কোনটা চাচ্ছেন? এখন এই জায়গায় অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে। যদি আপনি জিরো থেকে শুরু করেন, যে রাই ভাই যদি আমি জিরো থেকে শুরু করি তাহলে তো আমার অ্যাডভান্টেজ, মনে করেন কেমন অ্যাডভান্টেজ, মনে করেন আমার ওয়েবসাইটে আজকে কোনো ভিজিটার আসেনি, মনে করেন সাপোজ আমার ওয়েবসাইটে কোনো ভিজিটার আসেনি, এই জন্য আমার কোনো রিকোয়েস্টও সার্ভার কন্টেইনারে যায়নি, ঠিক আছে? কিন্তু সার্ভার কন্টেইনারে আমার কোনো রিকোয়েস্ট যায়নি এই জন্য এবং আমার সার্ভার আমার গুগল আমার জন্য কোনো সার্ভার বুকও করে রাখেনি, এই জন্য আমাকে গুগলকে কোনো কিছু টাকা পে করতে হবে না, ঠিক আছে? কালকে আমার ওয়েবসাইটে একজন ভিজিটার আসলো, তখন একটা রিকোয়েস্ট সার্ভার কন্টেইনারের কাছে গেল, গুগল দেখলো যে তোমার ওয়েবসাইট থেকে একটা রিকোয়েস্ট আসছে, তখন গুগল কি করবে সঙ্গে সঙ্গে একটা সার্ভার আপনার নামে বুক করে দিবে ওই রিকোয়েস্টটাকে প্রসেস করার জন্য, ওই রিকোয়েস্টটা প্রসেস হয়ে যাবে, তারপর শেষ। হ্যাঁ? তাহলে ওই যে আপনার নামে সার্ভারটা বুক হলো তো তখন আপনাকে গুগলকে পে করতে হবে, কিন্তু আগের দিনে আপনার নামে কোনো সার্ভার বুক ছিল না, তো ওই দিনের জন্য আপনাকে কোনো গুগলকে পে করতে হবে না। তো এটাই তো ভালো আমার জন্য রাই ভাই, মানে যখন রিকোয়েস্ট আসছে তখন আমি পে করছি, যখন রিকোয়েস্ট নাই তখন কোনো পে নাই। কিন্তু যদি আমি এখানে 1 দিয়ে রাখতাম, মানে 1 থেকে শুরু করতাম, মানে আমার নামে সবসময় একটা সার্ভার সবসময় বুক করাই থাকতো, মানে হলো রিকোয়েস্ট আসুক আর না আসুক, ঠিক আছে? মানে সবসময় ওই একটা সার্ভারের জন্য আপনাকে পে করতেই হবে, ঠিক আছে? কিন্তু জিরো দিলে আপনার যখন রিকোয়েস্ট আসবে না আপনার নামে সার্ভারও থাকবে না, আপনাকে গুগলকে পেও করতে হবে না, যখন রিকোয়েস্ট আসবে আপনার নামে সার্ভার বুক হবে আপনাকে গুগলকে পে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দ্বিতীয় অপশনটা আপনার মনে হতে পারে ভালো রাই ভাই, যে আমার রিকোয়েস্ট আসছে না আমার জন্য সার্ভারও নাই আমাকে পে করতে হচ্ছে না, ঠিক আছে? কিন্তু এর মধ্যে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। কি ধরনের ডিসঅ্যাডভান্টেজ? আচ্ছা, যখন মনে করেন আপনার নামে সার্ভার বুক করা নাই, ঠিক আছে, আজকে মনে করেন আপনার ওয়েবসাইটে কোনো রিকোয়েস্ট আসেনি,
মানে কোনো ভিজিটার আসেনি, তাই জন্য আপনার সার্ভার কন্টেনারে কোনো রিকোয়েস্টও যায়নি এবং আপনার নামে কোনো সার্ভারও বুক করা নাই, ঠিক আছে, আপনাকে পে করতে হচ্ছে না। কালকে আপনার ওয়েবসাইটে একজন ভিজিটার এসছে, সে এসে আপনার ওয়েবসাইট ভিজিট করেছে এবং একটা রিকোয়েস্ট আপনার সার্ভার কন্টেনারে পাঠিয়েছে। তো ইন দ্য মোমেন্ট গুগল কি করবে, একটা সার্ভারকে আপনার নামে অ্যালোকেট করবে। আচ্ছা, এই অ্যালোকেট করার মধ্যে আমি অনেক কথা বলে দিয়েছি শর্ট ফর্মে। তো এই জায়গায় কি হবে, যে ইনস্ট্যান্টলি গুগল আপনার নামে একটা সার্ভারকে বুট আপ করবে। বুট আপ করবে মানে আপনি যখন বাড়িতে পিসি অন করেন তখন কি করেন, পিসি সিপিইউটাতে ক্লিক করেন, করার পর আপনার কিন্তু পিসিটা অন হয়, তারপর আপনি কিন্তু পিসিটাতে কাজ করতে পারেন, তাই না? আচ্ছা, এই যে পিসিটা অন হতে কিছু সময় যায়, আপনি তো এরকম নয় দেওয়ার একদম মিলি সেকেন্ডের মধ্যে পিসি অন হয়ে যায়, এরকম তো হয় না, তাই না? 1 2 3 4 5 6 অ্যাজ পার মানে আপনার প্রসেসর বা আপনার এসএসডি কিরকম, বা আপনি এইচডিডি ইউজ করছেন না এসএসডি ইউজ করছেন, তার উপর ডিপেন্ড করবে যে আপনার বুট আপ টাইম, মানে যেটাকে বলা হয়, মানে প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় বুট আপ টাইম। হ্যাঁ, তো এই বুট আপ টাইম কতটা হবে সেটা ডিপেন্ড করবে আপনার পিসির কনফিগারেশনের উপর, তাই না? কিন্তু যাই কনফিগারেশন ইউজ করেন না কেন, কিছু না কিছু সময় লাগবেই সিস্টেমটাকে বুট আপ হওয়ার জন্য, মানে পিসিটাকে অন হওয়ার জন্য, তারপরে তো আপনি কাজ করতে পারবেন। তো এখানে ডিসঅ্যাডভান্টেজ এটাই যে রাহি ভাই, প্রথম দিনে তো আমার নামে কোনো সার্ভারই ছিল না, কিন্তু দ্বিতীয় দিনে আমার রিকোয়েস্ট এসছে, তো গুগল ওই মুহূর্তে একটা পিসি কে মনে করেন অন করছে, সাপোজ গুগল গিয়ে একটা সুইচে ক্লিক করছে, তারপরে পিসিটা অন হবে। এখন এই যে সুইচে ক্লিক করলো এবং পিসিটা অন হতে কিছু সময় লাগবে, সেটাকে বলা হয় বুট আপ টাইম। ওই বুট আপ টাইম পিরিয়ডের মধ্যে আপনার ওয়েবসাইট থেকে যত রিকোয়েস্ট সার্ভার কন্টেইনারে আসবে, সব রিকোয়েস্টই কিন্তু ড্রপ হয়ে যাবে। কেন ড্রপ হবে, কেন কি রাই ভাই, পিসিটাই তো এখনো অন হয়নি। পিসিটা অন হবে তবে না ওই রিকোয়েস্ট গুলোকে প্রসেস করবে, পিসিটাই তো অন হয়নি। তো ওই সময়ের মধ্যে, ওই বুট আপ টাইমের মধ্যে যত রিকোয়েস্ট আপনার ওয়েবসাইট থেকে আসবে, সবগুলো রিকোয়েস্ট কিন্তু ড্রপ হয়ে যাবে। কিন্তু আপনি যদি এর কন্ট্রাস্টে যদি একটা সার্ভার সবসময় বুক করে রাখেন, তাহলে কি হবে, যে আপনার আজকে আপনার ওয়েবসাইটে কোনো রিকোয়েস্ট আসেনি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মানে মানে যেমন আমি সিম্পল উদাহরণ দিয়ে বলি, মনে করেন আপনার পিসিটা আপনি অফই করলেন না কোনোদিনও, ঠিক আছে, অন করে রেখেছেন, আপনি অন করে ঘুমিয়ে পড়লেন, কালকে সকালে উঠবেন, শুধু চেয়ারে বসে চালু করে দেবেন কাজ, আপনাকে আর পিসি কিন্তু ওই বুট আপ টাইম ওটার টাইম কিছু কিছু দরকার নাই, আপনি শুধু শুরু করে দেবেন। এরকম যদি আপনি পিসি সারা জীবন অন করে রাখেন, তাহলে আপনার কিন্তু ওই প্রত্যেকদিন সকালে উঠে বুট আপ টাইমের জন্য ওয়েট করো, তারপর আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে, এরকম হবে না। তো এইটা ওয়ান করে দেওয়া মানে আপনি বলতে যাচ্ছেন গুগলকে যে ভাই, আমার নামে তুমি সবসময় একটা পিসি বুক করে রাখো, আমার নামে তুমি সবসময় একটা পিসি বুক করে রাখো। তার মানে আমার আজকে রিকোয়েস্ট আসলো না, কোনো অসুবিধা নেই, কালকে যখন রিকোয়েস্ট আসবে, আমার রিকোয়েস্ট আসলে সঙ্গে সঙ্গে প্রসেস হয়ে যাবে, কেন কি আমার তো পিসি অনই আছে, আমার পিসি অন আছে, আমাকে তো আমি তো বলে দিয়েছি পিসি সবসময় অন থাকবে, পিসি বন্ধ হবে না কখনো, ঠিক আছে। তো তখন আপনার কিন্তু ওই ড্রপ অফটা হবে না, যেটা ওই যে বুট আপ টাইমের জন্য যে ড্রপটা হচ্ছিল, ঠিক আছে, এইটাই একটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। তা আমরা এটা সবসময় ওয়ানই রাখবো। আর যেহেতু এটা আমরা একটা প্রিভিউ সার্ভার ইউজ করছি বা প্রিভিউ সার্ভার তৈরি করছি, সেখানে আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ ইনস্ট্যান্স 10 দেওয়ার দরকার নেই, এখানে 2 দিলেই হবে। কেন, কেন কি প্রিভিউ সার্ভারে তো আমাদের অরিজিনাল শুধুমাত্র প্রিভিউ করার সময় ইউজ হবে, কিন্তু যখন আমরা ওটা লাইভ করব, ট্যাগিং সার্ভার তৈরি করব, সেখানে আমরা ওটা ম্যাক্সিমাম নাম্বার অফ ইনস্ট্যান্স ইউজ করতে পারি, ঠিক আছে। কেন কি প্রিভিউ সার্ভার জন্য আমরা ট্রাই করব, সেখানে তো আর মিলিয়নস অফ রিকোয়েস্ট যাবে না প্রিভিউ সার্ভারের মাধ্যমে, তাই না? আচ্ছা, এবার আমরা কি করে চলে আসবো, অটো স্কেলিং হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসবো যে আমাদের, হ্যাঁ, ইনগ্রেস, মানে আমাদের এই যে সার্ভারটা আমরা নিচ্ছি, সেই জায়গায় কি সব জায়গা থেকে ইন্টারনেট থেকে ট্রাফিক আসতে পারবে না পারবে না, না ইন্টারনাল ট্রাফিক আসবে, এটা আমরা অল রাখবো, ঠিক আছে, এটা আপনাদের এখন বোঝার দরকার নেই, এগুলো মনে করেন একটু কমপ্লিকেটেড ব্যাপার। আপনি এখানে অলই রাখবেন যে অ্যালাউ ডাইরেক্ট অ্যাক্সেস টু ইউর সার্ভিস ফ্রম দ্য ইন্টারনেট, মানে ইন্টারনেট থেকে যে কেউ আপনার সার্ভিসকে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় আমরা কোনো কিছু হাত নাড়ানাড়ি করব না, সবকিছু যা আছে সব ঠিক আছে, একদম স্ট্রেট চলে যাব এই ভ্যারিয়েবলস এন্ড সিক্রেটস, ঠিক আছে। করার পর আমরা এই জায়গায় কি করব, দুটো ভ্যারিয়েবল অ্যাড করব, এগুলোকে বলা হয় এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস, ঠিক আছে। কি দুটো ভ্যারিয়েবল, একটা হলো রান অ্যাজ এ প্রিভিউ সার্ভার,
রান অ্যাজ এ প্রিভিউ সার্ভার এই জায়গায় দিব ভ্যারিয়েবলটার নাম, আর তার ভ্যালু হলো কি ট্রু, তার ভ্যালু কি ট্রু। হ্যাঁ, মানে এটাকে আমি অ্যাজ এ প্রিভিউ সার্ভার ইউজ করতে চাচ্ছি, এই যে। হ্যাঁ, আর সেকেন্ড প্যারামিটারটা আমাকে দিতে হবে কি কন্টেইনার কনফিগ। এই কন্টেইনার কনফিগটা কোথায় পাবো রাই ভাই? স্টেপের ক্ষেত্রেও যদি আপনাদের মনে আছে, যখন আমরা স্টেপে কন্টেইনার তৈরি করছিলাম তখনও আমাদেরকে কিন্তু স্টেপ বলেছিল যে তোমার কন্টেইনার কনফিগটা আমাকে দাও। কন্টেইনার কনফিগটা কোথায় পাবো? আমাদের সার্ভার কন্টেইনারে গিয়ে আমি যদি অ্যাডমিনে যাই, বা এখান থেকে ক্লিক করলেও আপনি পাবেন, এখান থেকে ক্লিক করলেও আপনি পাবেন এই যে কন্টেইনার কনফিগারেশন। কপি করে নিলেন, নেওয়ার পর এই জায়গায় এসে আপনার আপনার কন্টেইনার কনফিগারেশন বসিয়ে দিলেন, শেষ। ঠিক আছে, হওয়ার পর আমাদের কাজ শেষ। এই দেখ, ঠিক আছে, এগুলো আপনাদের নাড়া দরকার নেই, ভলিউম নেটওয়ার্কিং এগুলো দরকার নেই আপনাদের, ঠিক আছে। আচ্ছা, করার পর আমরা একটু স্ক্রল ডাউন করব নিচের দিকে, আমাদের আর কোনো কিছু দেওয়া নেই। রিকোয়েস্ট টাইম অফ 300 সেকেন্ড, হ্যাঁ 300 সেকেন্ড, ম্যাক্সিমাম কনকারেন্ট রিকোয়েস্ট পার ইনস্ট্যান্স 80, কোনো অসুবিধা দরকার নাই। রিভিশন স্কেলিং মানে হলো যে আপনি মনে করেন এইটা ডিপ্লয় করে দিলেন, ডিপ্লয় করার পর আপনি মনে করেন কোনো চেঞ্জেস করছেন, চেঞ্জেস করে আপনাকে আবার রিডিপ্লয় করছেন, তো রিডিপ্লয়ের সময় আপনার ম্যাক্সিমাম নাম্বার অফ ইনস্ট্যান্স আর মানে মিনিমাম নাম্বার অফ ইনস্ট্যান্স আপনি কত দিতে যাচ্ছেন সেটা আপনাকে এখানে জিজ্ঞেস করছে, ঠিক আছে। আচ্ছা, করার পর আপনি এখানে স্টার্ট আপ সিপিইউ বুস্ট এটা দিয়ে দেবেন, দেওয়ার পর এই জায়গায় ক্লিক করবেন ক্রিয়েট, ঠিক আছে। এই যে আমাদের এখন কি হবে, সার্ভার তৈরি হবে। এই যে দেখেন আমাদের কিন্তু সার্ভার তৈরি হচ্ছে, এই যে দেখেন ক্রিয়েটিং সার্ভিস কমপ্লিটেড, ক্রিয়েটিং রিভিশন কমপ্লিটেড, রাউটিং ট্রাফিক, মানে আমাদের সার্ভার কিন্তু এখন তৈরি হচ্ছে। একটু আমরা ওয়েট করব, করার পর আমাদের এই সার্ভার কিন্তু তৈরি হয়ে যাবে, একটু জাস্ট ওয়েট। একটু সময় লাগে, প্রথমবারে একটু সময় লাগে, তারপর দেখবেন একদম তাড়াতাড়ি হয়ে যাবে। এখন গুগল কি করছে, আমাদের নামে একটা সার্ভার বুক করছে, কোথায়, কোন রিজিয়নে, যে রিজিয়নটা আমরা সিলেক্ট করেছি, এই যে ইউরোপ ওয়েস্ট ওয়ান, ঠিক আছে, এই রিজিয়নে আমাদের কিন্তু একটা আমাদের নামে একটা সার্ভার বুক করছে, ঠিক আছে। এই দেখেন এটাও আমাদের কমপ্লিটেড হয়ে গেছে, তার মানে আমাদের কিন্তু সার্ভার এখন কমপ্লিট তৈরি করা। এখন আমরা যদি ব্যাক করি, দেখেন আমাদের সার্ভার তৈরি হয়ে গেছে, প্রিভিউ সার্ভার। এখন এই প্রিভিউ সার্ভার তৈরি হওয়ার পর আপনি কি করবেন, ওই প্রিভিউ সার্ভারটা ওপেন করবেন, এই যে ওপেন করলেন, ঠিক আছে। করার পর এই জায়গায় আমাদের দেখেন একটা ইউআরএল আমাদেরকে দিয়েছে, এই যে ইউআরএল, এই ইউআরএলটা আমরা কপি করে নেব, কেন কি এই ইউআরএলটা আমাদের প্রয়োজন হবে। করার পর আমরা কি করব, এটাকে একটা নোট ফাইলে কপি করে রাখবো, এই যে, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, করার পর এবার আমরা কি করব, সেকেন্ড যে জিনিসটা সেটা আরেকটা সার্ভার তৈরি করতে হবে, ট্যাগিং সার্ভার। তো এই ট্যাগিং সার্ভারটা কম করে তৈরি করব, সেম ভাবেই তৈরি করব, ঠিক আছে, এই সেম ভাবে। মানে আমরা যেমন গুগল ট্যাগ ম্যানেজারে আমাদের ট্যাগটাকে কপি করে নিতে পারি, কপি করে আবার ওটার মধ্যে চেঞ্জ করতে পারি, সেরকম এখানেও করতে পারবেন। এই যে এটা সিলেক্ট করে এটাকে কপি করে নেন, এই যে কপি, কপি করলে কি হবে, ওটার সেম জিনিসই কপি হয়ে যাবে, শুধু আমরা বিভিন্ন জিনিস চেঞ্জ করে দেবো। তাহলে আমাদের কন্টেইনার ইমেজ ইউআরএল সেম, এই সার্ভিসের নাম আমাদের চেঞ্জ হয়ে যাবে, কেন কি আমরা কি করতে চাচ্ছি এখন, ট্যাগিং সার্ভার। তাহলে আমরা এরকম নাম দিব একটা ট্যাগিং সার্ভার, তাহলে আমাদের পরে বুঝতে সুবিধা হবে যে এই সার্ভারটার মধ্যে আমরা আমাদের ট্যাগিং সার্ভারটা তৈরি করেছি। কোন রিজিয়নে, সেম রিজিয়নে আমি ডিপ্লয় করতে চাই, ঠিক আছে। অথেন্টিকেশন হলো অ্যালাউ পাবলিক অ্যাক্সেস, বিলিং ওই সেম জিনিস। আচ্ছা, মিনিমাম নাম্বার অফ ইনস্ট্যান্স এখানেও এক। এবার যেহেতু এটা আমাদের ট্যাগিং সার্ভার, তার জন্য এটা ডিপেন্ড করবে যে আপনার ওয়েবসাইটে ট্রাফিক কি রকম, ট্রাফিকের উপর বেস করে আপনি এখানে 3 বা 4 বা 5 হোয়াট এভার একটা দিতে পারেন। কিন্তু তার মানে 8 দিয়ে দিয়েছেন, তার মানে এই নয় যে সঙ্গে সঙ্গে আপনার নামে 8টা সার্ভার বুক হয়ে যাবে। প্রথমে আপনার নামে একটাই সার্ভার বুক করা থাকবে, যদি গুগল মনে করে যে আপনার ওয়েবসাইটে যে ট্রাফিক আসছে সেই ট্রাফিক অনুযায়ী আপনার মানে স্কেল আপ করতে হবে, আপনার নামে আরো মানে মানে সার্ভার বুক করতে হবে, তখন কিন্তু ওই ধীরে ধীরে বাড়াতে থাকবে, এবং বাড়াতে বাড়াতে 8 অব্দি বাড়াবে, তারপরে থেমে যাবে, ঠিক আছে। আচ্ছা, ইনগ্রেস হলো অ্যালাউ, ইয়েস, ফ্রম ইন্টারনেট এনিবডি ক্যান
অ্যাক্সেস আওয়ার ওয়েবসাইট। ওকে, এবার আমরা এখানে চলে আসবো ভ্যারিয়েবল অ্যান্ড সিক্রেটস এর মধ্যে। এই জায়গায় আমাদেরকে কিন্তু চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? এই যে দেখেন, প্রিভিউ সার্ভিস ইউআরএল, এটা দিতে হবে। প্রিভিউ সার্ভার ইউআরএল কপি করার পর এই যে রান অ্যাজ এ প্রিভিউ সার্ভার, এটা ডিলিট করে দেবো আমরা। করার পর এই জায়গায় দিব প্রিভিউ সার্ভার ইউআরএল। প্রিভিউ সার্ভার ইউআরএল কোথায় পাবো? যে ইউআরএলটা আমরা প্রিভিউ সার্ভার তৈরি করার পর পেলাম, কোনটা? এই যে এটা। তা ওটা আমরা কপি করে নেব। এই যে কপি করার পর এই জায়গায় দেব, গেল, শেষ। তারপর আমাদের আরেকটা দিতে হবে কন্টেইনার কনফিগারেশন। তো সেটা অলরেডি আছে এখানে, কন্টেইনার কনফিগারেশন চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, করার পর এই সেটিংসে চলে গেলাম। এই যে দেখেন, আমি একটু আগে বলেছিলাম যে আপনার মনে করেন আপনি গুগলকে বলতে পারেন যে ভাই আমার এত জিবির র্যামের একটা লাগবে পিসি, 512, 1 জিবি, 2 জিবি, 4 জিবি, 16 জিবি। আমার সিপির একটা কোর, 2 কোর, 4 কোর, 6 কোর, 8 কোরের আমার লাগবে, ঠিক আছে। সে আপনি কনফিগারেশন দিতে পারেন, ঠিক আছে। কিন্তু আমাদের এই মানে আমরা যে কাজটা করব সেটা অত মেমোরি ইন্টেন্সিভ কাজ নয়, জাস্ট রিকোয়েস্টটা প্রসেস করবে, ঠিক আছে। তার জন্য আমাদের এই 512 MB আর 1 CPU ইজ মোর দেন এনাফ, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল। এবার আমরা কি করব এই জায়গায়? হ্যাঁ, এবার আমরা কি করব? রিকোয়েস্ট, এটা ঠিক আছে। এক্সিকিউশন এনভায়রনমেন্টের ডিফল্ট, ঠিক আছে সবকিছু। রিভিশন স্কেলিং আমরা দিয়ে দিলাম, রিভিশন স্কেলিং 1। আর ওই সেম জিনিস আপনি এখানে দিতে পারেন 8, ঠিক আছে। দেওয়ার পর স্টার্ট আপ বুস্ট করার পর যে আমরা ক্রিয়েট করবো, ক্লিক। আবার আমাদের সার্ভার কিন্তু তৈরি হবে। এই যে দেখেন, আমাদের সার্ভার আবার তৈরি হতে শুরু করেছে, ঠিক আছে। এবার কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এই যে দেখেন, কেন কি আমাদের অলরেডি একবার তৈরি হয়েছিল, তো আমাদের দেখেন তৈরি হয়ে গেল। আচ্ছা, হওয়ার পর আমরা যদি এখন ব্যাক করি, দেখেন আমাদের নামে দুটো সার্ভার এখন তৈরি হয়ে গেছে। একটা হলো প্রিভিউ সার্ভার আর একটা হলো ট্যাগিং সার্ভার, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা কি করব? আমাদের ট্যাগিং সার্ভারটা ওপেন করব, ট্যাগিং সার্ভার। হ্যাঁ, করার পর দেখেন ট্যাগিং সার্ভারেরও আমাকে একটা ইউআরএল দিয়েছেন, এই যে দেখেন, ঠিক আছে। এখন ওই যে স্টেপে আমাদের সার্ভার কন্টেইনার হোস্ট করার পর স্টেপ আমাদেরকে একটা বাই ডিফল্ট ইউআরএল দিত, যেটা আমরা ইউজ করতাম। সেরকম গুগল ক্লাউডে মানে ক্লাউড রানে আপনার সার্ভার কন্টেইনার হোস্ট করার পর দেখেন ওরও কিন্তু একটা আমাকে ইউআরএল দিয়েছে এবং বলেছে যে এই ইউআরএল এর মাধ্যমে তুমি তোমার সার্ভার কন্টেইনারটা অ্যাক্সেস করতে পারবে। তাহলে আমি কি করব? এটাকে কপি করে নেব। নেওয়ার পর আমার সার্ভার কন্টেইনারে যাব, যাওয়ার পর অ্যাডমিনে যাব, ঠিক আছে। অ্যাডমিনে যাওয়ার পর কন্টেইনার সেটিংসে যাব, যাওয়ার পর এই যেখানে আমরা স্টেপের ইউআরএল বসাচ্ছিলাম সেটা সরিয়ে দিয়ে আমরা আমাদের এই ইউআরএলটা বসিয়ে দেবো। যাওয়ার পর সেভ হয়ে গেল। দেওয়ার পর এবার আমরা কি করব? আমাদের সার্ভার কন্টেইনারটা প্রিভিউ করব। প্রিভিউ করে চেক করব যে আমাদের সার্ভার কন্টেইনার প্রিভিউ হচ্ছে কি হচ্ছে না। তো এই যে আমি এখানে প্রিভিউতে ক্লিক করলাম। হ্যাঁ, করার পর এই দেখেন আমাদের সার্ভার কিন্তু 1 সেকেন্ডে প্রিভিউ হয়ে গেছে। হ্যাঁ, আর গুগল ক্লাউড কিন্তু স্টেপের থেকে অনেক ফাস্ট। মানে স্টেপে যেমন প্রিভিউতে ক্লিক করলে ঘুরছে ঘুরছে অনেকক্ষণ পর প্রিভিউ সার্ভারটা ওপেন হয়, এরকম কিন্তু গুগল ক্লাউডে হবে না। গুগল ক্লাউড একদম মনে করেন সেকেন্ড বরাবর, মিলি সেকেন্ড বরাবর আপনার রিকোয়েস্ট সবকিছু হবে। হ্যাঁ, তো দেখেন এখানে আমাদের কিন্তু সার্ভার কন্টেইনার প্রিভিউ হয়ে গেছে, ঠিক আছে। তার মানে আমাদের সার্ভার কন্টেইনার সঠিকভাবে আমাদের ক্লাউড রান সার্ভিসে হোস্ট হয়ে গেছে, ঠিক আছে। এবার আমাদের হোস্ট হয়ে গেল। এবার আপনি যেমন করে নর্মাল কাজ করেন সেরকম ভাবে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। কিন্তু রাহি ভাই, এই জায়গায় আমাদের মেন মানে প্রবলেমটা হলো যে আমরা এখন এই জায়গায় কি করব? আমাদের ডোমেন মানে ফার্স্ট পার্টি ট্র্যাকিং করব। এই যে আমরা এই ইউআরএলটা তো পেলাম, কিন্তু এই ইউআরএলটা তো আমাদের ওয়েবসাইট ইউআরএল এর সঙ্গে নয়। যেমন আপনি স্টেপে আমাদেরকে বললেন যে ওই স্টেপে আমাদের যে স্টেপে যে বাই ডিফল্ট ইউআরএলটা দেয় সেটা তো আমাদের ওয়েবসাইটের ডোমেনের সঙ্গে ম্যাচ খাচ্ছে না, তাহলে এটা তো থার্ড পার্টি হিসেবে ধরবে। তাহলে সেটাকে তো আমাকে ফার্স্ট পার্টিতে কনভার্ট করতে হবে। তো গুগল ক্লাউডেও তো আমাদের সেম জিনিসই করতে হবে, কারণ কি যদি এই ইউআরএলটা আমি ইউজ করি তো এটা তো আমাদের ওয়েবসাইট ইউআরএল নয়, run.app, তাই না? তো এটা তো গুগল মানে গুগল ক্লাউড ইউআরএল। তো এটাকে আমরা কিভাবে মানে আমাদের মেন ডোমেনে নিয়ে আসতে পারি, তাই না? তার জন্য আমাদের দেখেন এখানে আছে ডোমেন ম্যাপিং। এই যে ডোমেন ম্যাপিং এ যাব, ঠিক আছে। আচ্ছা, ডোমেন ম্যাপিং এর মধ্যে দেখেন আমাদের অ্যাড ম্যাপিং আছে। অ্যাড ম্যাপিং এ ক্লিক করব। করার পর সার্ভিস এ সিলেক্ট এ সার্ভিস টু ম্যাপ, মানে কোন সার্ভিসটা আপনি ম্যাপ করতে চাচ্ছেন। আপনি কি প্রিভিউ সার্ভিসটা ম্যাপ করব না ট্যাগিং সার্ভারটা?
ট্যাগিং সার্ভারটা আমরা ম্যাপ করবো, প্রিভিউটা নয়। ঠিক আছে? আচ্ছা, এবার আমাদেরকে বলছে সিলেক্ট এ ভেরিফাইড ডোমেন। তো এখানে আমাদের এইটা ডোমেন নয়, মানে আপনার ক্লায়েন্টের যে ডোমেন থাকবে সেই ডোমেনটা কি কিন্তু গুগলে ভেরিফাইড থাকতে হবে। গুগল ভেরিফাইড ডোমেন, গুগল ভেরিফাইড ডোমেন কাকে বলে? যেমন আমি বলি যে এই যে ভেরিফাই এই নিউ ডোমেনে যদি আমি ক্লিক করি, আমার মনে করেন আমার ডোমেনের নাম এখানে দিলাম মনে করেন xyz.com। ঠিক আছে, দেওয়ার পরে যে আমি যদি কন্টিনিউ ক্লিক করি, তাহলে দেখেন আমাকে এই জায়গায় ভেরিফাই ইন সার্চ কনসোলে যেটা আমি ক্লিক করি এই জায়গায়, তাহলে দেখেন আমাকে সার্চ কনসোলে নিয়ে আসবে। এবং এই জায়গায় আমার আমার ওয়েবসাইটে যে মেন ডোমেন আছে সেটা আমাকে এখানে বসাতে হবে, গিয়ে কন্টিনিউ ক্লিক করতে হবে। তারপর আমাকে কি করবে, একটা রেকর্ড দিবে। কি রেকর্ড দিবে? আমাকে একটা টিএক্সটি রেকর্ড দিবে, টিএক্সটি। তো ওই রেকর্ডটা আমাদের কোথায় নিয়ে গিয়ে বসাতে হবে? ডিএনএস রেকর্ডে। যেমন স্টেপের ডিএনএস রেকর্ডে গিয়ে বসালাম, সেরকম এই জায়গাও গুগলকে ভেরিফাই করতে গেলে একটা টিএসটি রেকর্ড দিবে, সেই রেকর্ডটা নিয়ে গিয়ে আপনাকে আপনার ডিএনএস রেকর্ডে বসাতে হবে। বসানোর পর যখন ভেরিফাই হয়ে যাবে, তখন এই ড্রপ ডাউনের মধ্যে এই যে এই রিফ্রেশ করলে এই ড্রপ ডাউনের মধ্যে সিলেক্ট এ ভেরিফাইড ডোমেন, এটার মধ্যে আপনি কিন্তু ওই ডোমেনটা দেখতে পারবেন। যেমন একটু আগে আমি একটা ডোমেন দেখতে পাচ্ছিলাম কেস্টা.in। তো সেরকম ওই ড্রপ ডাউনের মধ্যে আপনি আপনার ডোমেনটা দেখতে পারবেন। দেখার পর মানে সিলেক্ট করার পর এই যে যখন ড্রপ ডাউনে এরকম সিলেক্ট করে নেবেন ডোমেনটা, তারপর আপনি যখন আহ পরের পেজে যাবেন, তখন আপনাকে কি বলবে, একটা সাব ডোমেন তৈরি করতে বলবে ওই সেম ডোমেনেরই। আপনি সাব ডোমেন যেমন করে স্টেপে তৈরি করলেন, সেই সেম ভাবে স্টেপে এখানেও সাব ডোমেন তৈরি করবেন। করার পর স্টেপের মতো এরাও আপনাকে দুটো ডিএনএস রেকর্ড দিবে। সেই দুটো ডিএনএস রেকর্ড কোথায় গিয়ে আপনি বসাবেন? আপনার ওয়েবসাইটে, মানে আপনার ডোমেনের যে জায়গায় আপনি ডিএনএস রেকর্ড ম্যানেজ করছেন। যেমন একটু আগে আমি দেখালাম যে ক্লাউড হোস্টিংয়ারে আমি আমার ডিএনএস রেকর্ড অ্যাড করতে পারি, সেরকম ওই জায়গায় যেখানে আমরা ভেরিফাই স্টেজে আছি, মানে যেহেতু আমরা এটা ফেক ডোমেন দিয়েছি, তো সেটা তো আর ভেরিফাই হবে না। অরিজিনাল ডোমেন আপনার ভেরিফাই হয়ে যাবে। তারপর এখানে আপডেট ডিএনএস রেকর্ড, মানে এই স্টেজে যখন আপনি চলে আসবেন তখন আপনাকে কিন্তু একটা ডিএনএস রেকর্ড দেবে। যেমন স্টেপ আপনাকে ডিএনএস রেকর্ড দিচ্ছে, তো সেই ডিএনএস রেকর্ডটা গিয়ে আপনি আপনার ডিএনএস রেকর্ডে অ্যাড করে দিলেই আপনার কিন্তু এই জায়গাও কিছুক্ষণ সময় নিবে। নেওয়ার পর এটা মানে ডোমেনটা ভেরিফাই হয়ে যাবে। হয়ে যাওয়ার পর কি করবেন, এই যে মনে করেন এখানে ভেরিফাই হয়ে গেল। তো আমরা কি ডোমেন ইউজ করেছি, মনে করেন সাপোজ এবিসিডি, যেমন স্টেপে কি করেছিলাম ss.xyz.com। তো এখানেও সেম জিনিসই আপনি ইউজ করেছেন, মনে করেন ss.xyz.com। এই যে মনে করেন এখানে করার পর এই যেমন কেস্টা.in আছে না, এই দেখেন সাব ডোমেন তৈরি করতে বলছে আমাকে। এই দেখেন কেস্টা.in এ সাব ডোমেন তৈরি করো, আমি মনে করে দিলাম এসএস। তো ss.kesta.in, তারপর কন্টিনিউ ক্লিক করলে আমাকে এখানে ডিএনএস রেকর্ড দিবে। ঠিক আছে, ওই ডিএনএস রেকর্ডটা গিয়ে আমাকে ওই ডিএনএস রেকর্ডে অ্যাড করে দিতে হবে। করার পর এটা কিছুক্ষণ সময় লাগবে, এখানে গোল গোল ঘুরতে থাকবে ভেরিফাই হওয়ার জন্য। যখন ভেরিফাই হয়ে যাবে, তারপর আপনি কি করবেন, এই যে আপনার এই ইউআরএলটা মানে হলো http://ss.kesta.in, এই ইউআরএলটা কপি করে আপনি কোথায় চলে আসবেন, আমার গুগল ট্যাগ ম্যানেজারে আসার পর অ্যাডমিনে যাবেন। যাওয়ার পর এই জায়গায় আপনি ওই ইউআরএলটা বসিয়ে দেবেন, কন্টেইনার সেটিংসে যাবেন। যাওয়ার পর এই যে এইটা না বসিয়ে আপনি কি বসাবেন, https:// ওই যে ss.kesta.in, এই যে ঠিক আছে, বসিয়ে দিয়ে আপনি সেভ করে দেবেন। তারপর আপনি আপনার সার্ভার কন্টেইনারটা এই ডোমেনেই অ্যাক্সেস করতে পারবেন। সেম ভাবে স্টেপের মতো যেমন করে ডোমেন ম্যাপিং করলেন, সেম ভাবে এখানেও কিন্তু ডোমেন ম্যাপিং করতে পারবেন। ঠিক আছে, তাহলে এই রকম ভাবে আপনি আপনার সার্ভার কন্টেইনারটা গুগল ক্লাউডে হোস্ট করতে পারবেন। তাহলে আমি দুটো প্রসেসই আপনাদের দেখিয়ে দিলাম, স্টেপেও কিভাবে করবেন এবং সেটাকে ফার্স্ট পার্টিতে কিভাবে করবেন সেটা দেখিয়ে দিলাম। গুগল ক্লাউডেও কিভাবে হোস্ট করবেন, সেটাকে ফার্স্ট পার্টিতে কিভাবে চেঞ্জ করবেন সেটাও আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, হয়ে গেল। আজকের ক্লাস এখানেই শেষ। কারো যদি কোশ্চেন থাকে এক এক করে হ্যান্ড রেজ করে জিজ্ঞেস করতে পারেন।